আসসালামু আলাইকুম। আমরা অর্গানিক 0-2 এর মতো আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারেরও 0-2 আমরা শুরু থেকে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আমরা ক্লিয়ার করছি। এই প্লেলিস্টটা করলে আর কিছু করতে হবে না। বারবার তোমাদেরকে আমি বলছি যে এইটা প্লেলিস্ট যে কোনো একটা, মনে করো যে এমন না যে তুমি এটা করার পরে তোমাকে অ্যাডমিশনের জন্য আরও কোনো প্লেলিস্ট করতে হবে না। তুমি একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা দরকার সব কিছু এই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবা। তো আশা করি তোমাদের এই চ্যাপ্টারটা পড়ে যেরকম ভীতি ছিল, এই প্লেলিস্ট করার পরে এই ভীতিটা কেটে যাবে এবং যেখান থেকে যেই কোশ্চেনই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবা। তো ঠিক আছে, আজকে তারই ধারাবাহিকতায় আমরা শুরু করব সন্নিবেশ বন্ধন। তোমরা যদি সবাই রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করে দেই। আমরা যেই জিনিসটা শুরু করব সেটার নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন, এটা দিয়ে। তো ঠিক আছে, তো আমরা সন্নিবেশ বন্ধন যে আছে, এই সন্নিবেশ বন্ধনে আমরা এই সন্নিবেশ বন্ধন কাকে বলে? সন্নিবেশ বন্ধনের ইংরেজি হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তো কোঅর্ডিনেট বন্ড, এই সন্নিবেশ বন্ধনের আরেকটা নাম সন্নিবেশ সমযোজী বন্ধন। তার মানে এইটা এক ধরনের সমযোজী বন্ধন, মানে সন্নিবেশ বন্ধনটা এক ধরনের আসলে সমযোজী বন্ধন, বুঝছো? তো সমযোজী বন্ধন কি? যেখানে ইলেকট্রন শেয়ার হয়, তাই না? সমযোজী বন্ধন জিনিসটা কি? যেখানে ইলেকট্রন কি হয়? শেয়ার হয়, সেটাই তো সমযোজী বন্ধন। ইলেকট্রন যেখানে তোমার শেয়ার হবে, তো এই সন্নিবেশ বন্ধনে ইলেকট্রন এখানেও শেয়ার হবে, এই জায়গাটাতেও ইলেকট্রন কি হবে বলো তো? শেয়ার হবে। তাহলে আমরা মনে রাখবো এই সন্নিবেশ বন্ধনের আরেকটা নাম হচ্ছে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড বা সন্নিবেশ সমযোজী বন্ধন। মানে তোমার এই কথাটাও বলা থাকতে পারে, শুধু সন্নিবেশ বন্ধনও কথাটা বলা থাকতে পারে। এই দুটো জিনিস একই কথা রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এখন কথা হলো যে তোমার এই জিনিসটা কি? তোমাদের জানা থাকার কথা যে সমযোজী বন্ধন যখন আমরা বলি, তখন বলি আমরা ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন কি করে? শেয়ার করে। ইলেকট্রন শেয়ারের সময় জিনিসটা কেমন ঘটে? ইলেকট্রন শেয়ারের সময় যেই জিনিসটা ঘটে, যে মনে করো মিথেন, কার্বন আর হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করেছে। তো কেমন করে ইলেকট্রনগুলো শেয়ার হয়েছে? কেমন করে বলো তো? ইলেকট্রন শেয়ার করলো কেমন করে? যে একটা কার্বন আছে, কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 4টা। ঠিক আছে, রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসগুলো আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পাবা। ইউটিউবে সার্চ দাও আলোড়ন XYZ লিখে, তাহলে তুমি ইউটিউবে সিরিয়ালি প্লেলিস্ট আকারে পেয়ে যাবা। দেখো, কার্বন এবং হাইড্রোজেন, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রন শেয়ার হয়। তো কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে, মনে করো 1টা 2টা 3টা 4টা, এই 4টা ইলেকট্রন আছে। হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, ওই একটা ইলেকট্রন এর সাথে শেয়ার করে, এই একটা ইলেকট্রন এর সাথে শেয়ার করে, এইখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে, এখানে একটা হাইড্রোজেন ইলেকট্রন শেয়ার করে। তো 4টা হাইড্রোজেন 4টা ইলেকট্রন শেয়ার করে। এর মাধ্যমে সমযোজী বন্ধন, এই যে ইলেকট্রন, যে এই যে এক জোড়া ইলেকট্রন যে আছে মানে একটা বন্ধন, তাহলে সি এর সাথে এইচ এর এইটা একটা বন্ধন, সি এর সাথে এইচ এর একটা বন্ধন, সি এর সাথে এইচ এর একটা বন্ধন, সি এর সাথে এইচ এর একটা বন্ধন। তার মানে সি এর সাথে 4টা এইচ সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড দ্বারা আবদ্ধ থাকে। এটা হলো সমযোজী বন্ধন। এই বন্ধনটা কি বন্ধন? সমযোজী বন্ধন। কিন্তু আমাদের সমযোজী বন্ধন বলে নাই, আমাদের বলেছে সন্নিবেশ বন্ধন বা সন্নিবেশ সমযোজী বন্ধন। এই জিনিসটা কি? এখন কিছু কিছু যৌগে, কিছু কিছু অনুগঠনকালে এই যে ইলেকট্রন যে শেয়ার হয়, এই শেয়ারকৃত ইলেকট্রন একটা পরমাণু প্রদান করে, একটা মাত্র পরমাণু বা আয়ন প্রদান করতে পারে। যদি একটা পরমাণু বা আয়ন
ওই শেয়ারকৃত ইলেকট্রনটা প্রদান করে। আর অপর পরমাণু যেটা আছে, অপর পরমাণু বা আয়ন যেটা আছে, সেটা কোনো শেয়ার না করেই সমানভাবে কোনো ইলেকট্রন সে সরবরাহ করে নাই, সরবরাহ না করেই সে সমানভাবে শেয়ারকৃত ইলেকট্রনটা শেয়ার করে, তাকেই বলে সন্নিবেশ বন্ধন। মানে কি, যখন সমযোজী বন্ধন আছে, এখানে কার্বনও একটা ইলেকট্রন শেয়ার করছে, হাইড্রোজেনও একটা শেয়ার করছে, এখানে কার্বন একটা করছে, হাইড্রোজেন একটা করছে, একটা বন্ধনে যে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রনের মধ্যে একটা দিছে কার্বন, একটা দিছে হাইড্রোজেন, একটা কার্বন আর একটা হচ্ছে হাইড্রোজেন। বুঝছো যে একটা কার্বন এবং আরেকটা হচ্ছে হাইড্রোজেন। তো এই যে শেয়ার যে করলো, এই শেয়ার করাটা হচ্ছে সমযোজী বন্ধন। এখন যদি এমন হয়, ধরো নাইট্রোজেন, এই নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে, 1টা 2টা 3টা 4টা 5টা ইলেকট্রন আছে, 2 1 1 1। এখন ঘটনা হলো, এ একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করলো, এইটা একটা হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ার করলো, এইটা একটা হাইড্রোজেনের সাথে একটা ইলেকট্রন শেয়ার করলো। এইভাবে যে বন্ধনটা গঠিত হইল, এইটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে অ্যামোনিয়া। যেখানে নাইট্রোজেনের কি একটা মুক্তজোর ইলেকট্রন আছে। নাইট্রোজেনের কি ইলেকট্রন আছে বলতো? হ্যাঁ, মানে নাইট্রোজেনের কি আছে? মুক্তজোর ইলেকট্রন আছে, মুক্তজোর ইলেকট্রন আছে। তাহলে দেখো এইখানে খেয়াল করো, এইটা হচ্ছে সমযোজী বন্ধন। কেন? এখানে নাইট্রোজেন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে, সমযোজী বন্ধন। এই যে সমযোজী বন্ধন, নাইট্রোজেন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে, নাইট্রোজেন একটা শেয়ার করছে, হাইড্রোজেন একটা শেয়ার করছে, এইটা হলো সমযোজী বন্ধন। এখন কথা হলো, এই জায়গায় কি আছে? মুক্তজোর ইলেকট্রন। এই যে মুক্তজোর ইলেকট্রন, এই মুক্তজোর ইলেকট্রন মানে কয়টা ইলেকট্রন আছে? এখানে 2টা ইলেকট্রন আছে। এই 2টা ইলেকট্রন যে আছে, এই 2টা ইলেকট্রন যে আছে, এই 2টা ইলেকট্রন মানে মুক্ত জোর, একটা মুক্ত জোর আছে, একটা মুক্ত জোর মানে 2টা ইলেকট্রন, জোর মানে তো 2টা। এই যে 2টা ইলেকট্রন যে আছে, এরা কি করতে পারে? এরা যেই কাজটা করতে পারে, খেয়াল করে দেখো, এইটা তো অ্যামোনিয়া, এটা হচ্ছে তোমার, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে অ্যামোনিয়া, NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। এখন এই যে অ্যামোনিয়া যে আছে, এই অ্যামোনিয়ার যে মুক্তজোর ইলেকট্রনটা মনে করো H+ এর সাথে ইলেকট্রন শেয়ার করবে। H+ হচ্ছে একজন ফকির, H+ হচ্ছে একটা ফকির। ফকির মানে এর কাছে কোনো ইলেকট্রন নাই। হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন আছে, H+ এর কাছে কোনো ইলেকট্রন নাই। এখন এর সাথে কিন্তু ওর শখ জাগছে বন্ধন গঠন করার, কিন্তু ও কোনো ইলেকট্রন শেয়ার করতে পারবে না। এখন অ্যামোনিয়া নাইট্রোজেনে দেখো মুক্তজোর ইলেকট্রন আছে, একটা বন্ধন তৈরি করতে 2টা ইলেকট্রনই দরকার, এখানে তো 2টা ইলেকট্রন আছে। এখন এই 2টা ইলেকট্রন দিয়ে একটা সমযোজী বন্ধন মনে করো তৈরি করলো, একটা সমযোজী বন্ধন তৈরি করলো। এই সমযোজী বন্ধনের বৈশিষ্ট্যটা কি হবে? এই সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য কি হবে? এই সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য হবে যে এই সমযোজী বন্ধনগুলোর মতো এখানে যে একটা শেয়ার করছে একটা শেয়ার করছে এরকম নয়। এই সমযোজী বন্ধনে দেখো, এই যে সমযোজী বন্ধনটা, এই যে উপরে যে H+ এর সাথে যে সমযোজী বন্ধনটা তৈরি করছে, এই সমযোজী বন্ধনের যে বৈশিষ্ট্যটা, সেটা পুরোপুরি আলাদা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? সেই বৈশিষ্ট্যটা হলো ইলেকট্রন শেয়ার 2টাই করছে, কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন শুধুমাত্র নাইট্রোজেন দিছে, শেয়ারকৃত ইলেকট্রন H+ কোনো শেয়ার করে নাই। কিন্তু শেয়ার করছে যখন, তখন কিন্তু 2টা ইলেকট্রন এরও হয়েছে এরও হয়েছে। শেয়ার করার পরে দুটাই তার মানে দুইজনেরই হয়েছে। এই ধরনের বন্ধনকে আমরা বলবো সন্নিবেশ বন্ধন। এবং সন্নিবেশ বন্ধনে যে শেয়ার করে, সেইখান থেকে যার সাথে শেয়ার করছে সেই বরাবর একটা তীর চিহ্ন দেওয়া হয়, তীর চিহ্ন দেওয়া হয়। এই তীর চিহ্ন দিয়ে আমরা বুঝি এটা এখানে সন্নিবেশ বন্ধন আছে। এখানে কি বন্ধন আছে? সন্নিবেশ বন্ধনটা আছে। তাহলে আমাদের সমযোজী বন্ধন আর সন্নিবেশ বন্ধনের মধ্যে ডিফারেন্স বুঝতে পারছি আমরা। সমযোজী বন্ধনে একটা নাইট্রোজেন দিছে, একটা হাইড্রোজেন দিছে, একটা নাইট্রোজেন দিছে, একটা হাইড্রোজেন দিছে, একটা নাইট্রোজেন শেয়ার করছে, একটা হাইড্রোজেন শেয়ার করছে। তাহলে এগুলো হচ্ছে সমযোজী। আর সন্নিবেশ বন্ধনে যে 2টা ইলেকট্রন, 2টা ইলেকট্রনেরই প্রোভাইডার হচ্ছে কি? নাইট্রোজেন। H+ এর কাছে কোনো ইলেকট্রন নাই, H+ এর কাছে কোনো কি নাই? ইলেকট্রন নাই, মানে ইলেকট্রন কোনো শেয়ার করে নাই, ও ইলেকট্রন শেয়ার করে নাই। কিন্তু শেয়ার ও না করলেও এই 2টা ইলেকট্রন পরবর্তীতে দুইজনেরই হয়ে গেছে।
সরবরাহকৃত পরমাণুর সাথে এই ইলেকট্রনগুলো শেয়ার করছে, বুঝছো? তাহলে এখন তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, আমরা একটু সন্নিবেশ বন্ধনের একটা সংজ্ঞা লিখতে চাই, তাহলে সন্নিবেশ বন্ধনের সংজ্ঞা লিখতে গেলে সন্নিবেশ বন্ধনটা কি দিয়ে আমরা সংজ্ঞা লিখব? দেখো, সমযোজী বন্ধনে সংজ্ঞা লিখতে চাচ্ছি। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন একটি মাত্র পরমাণু, একটি মাত্র পরমাণু সরবরাহ করলে এবং অপর পরমাণু কোনো ইলেকট্রন শেয়ার না করে, কোনো ইলেকট্রন সরবরাহ না করে সরবরাহকারী পরমাণুর সাথে বন্ধন গঠন করলে উক্ত বন্ধনকে সন্নিবেশ বন্ধন বলে। এইটা আরেকটু ছোটভাবেও সংজ্ঞা লেখা যায়, এই এবং এর পর থেকে না লিখলেও চলে। তুমি যদি বলো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন একটি পরমাণু সরবরাহ করলে উক্ত সমযোজী বন্ধনকে সন্নিবেশ বন্ধন বলে, এটাও বলা যাবে। ক্রস দিয়ে কি বুঝায়? ক্রস দিয়ে বুঝাইছি, এই ক্রসটা দিয়ে বুঝাইছি এটা হাইড্রোজেনের একটা ইলেকট্রন যে শেয়ার করছে, ক্রস দিয়ে বুঝাইছে হাইড্রোজেন যে ইলেকট্রন শেয়ার করছে, আর ডট দিয়ে বুঝাইছি নাইট্রোজেনের শেষ কক্ষপথে যে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন। ডট দিয়ে বুঝাইছি নাইট্রোজেনের ইলেকট্রন, ক্রস দিয়ে বুঝাইছি হাইড্রোজেনের ইলেকট্রন। বুঝো নাই? ক্লিয়ার? উচ্চ? আচ্ছা, মানে সরবরাহকৃত ইলেকট্রন শুধু একটা পরমাণু বা আয়ন দিবে, সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো সন্নিবেশ বন্ধন। তো সন্নিবেশ বন্ধনের এক্সাম্পল যদি আমরা দেই, তো খুব সুন্দর এক্সাম্পল আমরা দিলাম একটু আগেই, যে অ্যামোনিয়ার সাথে যখন আমরা H+ গঠন করতেছে, H+ দিয়ে অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে, তাই না? অ্যামোনিয়াম আয়ন তৈরি করছে, এটাকেই বলবো আমরা সন্নিবেশ বন্ধন। এই যে এইটা, 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 এটা, এটাই হচ্ছে তোমার, এই বন্ধনটাই হচ্ছে সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন। এই বন্ধনটা নামই হচ্ছে সন্নিবেশ বন্ধন। ক্লিয়ার? বুঝছো? পারবা? সন্নিবেশ বন্ধনের আরো অনেক এক্সাম্পল দেয়া যায়, সন্নিবেশ বন্ধনের আরো অনেক এক্সাম্পল দেয়া যায়। যেমন তোমাকে আমি যদি বলি, দেখো এখানে এই NH3 এর কথা যদি তুমি বলো, NH3, তো NH3 এবং BF3, তো এই যে NH3 এর কয়টা মুক্ত জোড়? এই যে একটা মুক্ত জোড় আছে, এখানে একটা H, মনে করো এখানে একটা H, এখানে একটা H আমি দিলাম, NH3। এটার সাথে তুমি যদি BF3 দাও, বোরন ট্রাইফ্লোরাইড যদি দাও, এইভাবে করে দেই, NH3 + BF3 দিলাম। এই দুইটার মধ্যে কি 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 মানে জিনিস তুমি লক্ষ্য করবা? দেখো, ভালো করে দেখো, খেয়াল করো। NH3
এন এর সাথে এইচ আছে তিনটা, এন এর সাথে এইচ আছে তিনটা, তো তিনটা সমযোজী বন্ধন আছে। এর কাছে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। কি আছে? একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। কেন মুক্তজোড় ইলেকট্রন আছে? নাইট্রোজেনের শেষ কক্ষপথে 5টা থাকে, একটা দুইটা তিনটা, তিনটা শেয়ার করছে, আর দুইটা, আরো দুইটা যে বাকি আছে এটা মুক্তজোড়। বোরনের শেষ কক্ষপথে মোট ইলেকট্রন আছে তিনটা, তিনটাই শেয়ার করছে, তিনটাই শেয়ার করছে। তো হয় কি, যখন যখন তোমার যখন তোমার ইলেকট্রন এই যে শেয়ার করার যে বিষয় আসে, দেখো বোরনের শেষ কক্ষপথে এই তিনটা যে ছিল তিনটাই শেয়ার করছে, তাহলে এর কিন্তু এখানে দুইটা ইলেকট্রন, দুই দুই 4, 2 6টা ইলেকট্রন হয়েছে। তার মানে বোরনের শেষ কক্ষপথে কিন্তু 6টা ইলেকট্রন হয়েছে। আর নাইট্রোজেনের শেষ কক্ষপথে কিন্তু 1 2 3 মানে 3 দুগুণে 6 আর 2 8টা আছে। যে কোনো পরমাণু অষ্টক পূরণ করতে চায়, তাদের অষ্টক পূরণ করার একটা টেন্ডেন্সি থাকে। তাহলে দেখো বোরন ট্রাইফ্লোরাইড যে আছে, BF3 যে আছে, এর কিন্তু অষ্টক পূরণ হয় নাই, কারণ বোরনের শেষ কক্ষপথে তিনটা থাকে, তিনটা শেয়ার করছে, মোট হচ্ছে 6টা হয়েছে। এই যে 1 2 3 তিনটা বন্ধন মানে 6টা ইলেকট্রন, এ কিন্তু অষ্টক পূরণ হয় নাই। যেহেতু অষ্টক পূরণ হয় নাই, এ কিন্তু মানে এর কিন্তু টেন্ডেন্সি থাকবে আরো যদি দুইটা ইলেকট্রন যদি পাইতাম আমার জন্য ভালো হয়। তো হবে কি, এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে, এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে। তো দেখো সন্নিবেশ বন্ধন যদি গঠন করে, তাহলে এর সাথে এর যদি সন্নিবেশ বন্ধন গঠন হয়, তাহলে NH3 এর সাথে BF3 এর একটা সন্নিবেশ বন্ধন যদি গঠন হয়, তাহলে এই শেয়ারকৃত ইলেকট্রন এখন এরও হয়ে গেল, বোরনের অষ্টক পূরণ হয়ে গেল। এভাবে করে NH3 BF3 বন্ধন গঠন হয়। এইভাবে করে কিন্তু বন্ধন গঠন হইতে পারে, বুঝছো? ক্লিয়ার? এইভাবে করেও বন্ধন গঠন হইতে পারে। সন্নিবেশ বন্ধন এইভাবে করেও হইতে পারে। অথবা সন্নিবেশ বন্ধন কেমন হইতে পারে দেখো, অথবা সন্নিবেশ বন্ধন কেমন হইতে পারে, ধরো H2O আছে, H2O এর সাথে তুমি H+, দেখো তোমাকে আমি যদি বলি H2O মানে অক্সিজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেনের শেষ কক্ষপথে 6টা ইলেকট্রন থাকে। যদি 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 2টা শেয়ার করছে, আরো কয়টা বাকি? 4টা বাকি। তাহলে 4টা বাকি মানে কয়টা লোন পেয়ার? 2টা লোন পেয়ার। এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার, এই যে লোন পেয়ার যে আছে, এই লোন পেয়ারটা ওই তখনকার মতো H+ এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে, H+ এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। এভাবে করে কি H3O+ বা হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে, এইভাবে করে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করতে পারে। কথা কি বুঝছো? কথা কি ক্লিয়ার? H3O+ তৈরি করতে পারে। তাহলে আমাদের H2O এর সাথে H+, এই যে এখানে একটা সমযোজী বন্ধন, এই সন্নিবেশ বন্ধন, এখানে একটা সন্নিবেশ বন্ধন, কিভাবে করে হইল? কিভাবে করে এই সন্নিবেশ বন্ধন গঠন হইল? জাস্ট অ্যামোনিয়াতে যেভাবে করে হয়েছে, অ্যামোনিয়াম আয়নে যেভাবে করে হয়েছে সেম ভাবে হয়েছে। তোমরা কি সন্নিবেশ বন্ধন বুঝতে পারছো? মানে শেয়ার যে করবে, শেয়ার করা মানে কি, একটা এ দিবে একটা এ দিবে, দুইটা পরমাণু দিল না। যদি একটা পরমাণু দেয়, অপর পরমাণু বা আয়ন জাস্ট শেয়ার, মানে শেয়ার না করেই ওটার উপর ভাগ বাটোয়ারা। মনে করো আমরা একটা বিজনেস রান করব, তো বিজনেস রান করার ক্ষেত্রে ধরো আমি তারপরে অপার ভাইয়া তোমাদের আর মাস্টুর ভাইয়া, এই তিনজন মিলে একটা বিজনেস রান করব। তো সবাই মনে করো যে যতটুকু আছে শেয়ার আমরা সমানভাবে করে টাকা ইনভেস্ট করলাম। টাকা ইনভেস্ট করে বললাম যে সমান তিনজনের যে বিজনেস যে করতেছি, এইটা থেকে যত লাভ আসবে আমরা তিনজনে ভাগ করে নিব। কিন্তু অপর দিক থেকে মনে করো তোমার অপূর্বদা আসলো, এসে বলল আমিও বিজনেস করব, কিন্তু এই বিজনেসে আমি কোনো টাকা ইনভেস্ট করতে পারবো না, কিন্তু ভাগ কিন্তু আমার সমান চাই। তাহলে কি চতুর্থ জন যে হইল, এই যে দেখো তিনজন যে ছিল আমাদের, এই তিনজনই কিন্তু আমরা শেয়ার করছিলাম, শেয়ার করে ভাগ নিচ্ছিলাম। চতুর্থ জন যে আসলো, চতুর্থ জন শেয়ার করতে চাচ্ছে না, মানে কোনো ইনভেস্ট করতে চাচ্ছে না, কিন্তু শেয়ার সমান চাই। এই যে শেয়ার সমান চাচ্ছে, এই যে শেয়ার যে সমান চাইলো, শেয়ার সমানভাবে 4 ভাগে ভাগ হইলো না, এই চতুর্থ জন হচ্ছে সন্নিবেশ বন্ধন। অপূর্বদা হচ্ছে সন্নিবেশ বন্ধন গঠন করছে, আর আমরা সমযোজী বন্ধন গঠন করছি। বুঝছো? যারা ইনভেস্ট করছে তারা সমযোজী, যারা যে ইনভেস্ট না করেই বন্ধনে সামিল হয়েছে সন্নিবেশ। বুঝছো? ক্লিয়ার? পারবা? সন্নিবেশ আর
সমযোজী ক্লিয়ার হইছো? বলো বুঝছো? ক্লিয়ার? এখন দেখো এরকমের অনেক প্রকারের বন্ধন, মানে তোমার বন্ধন সমযোজী বন্ধন হইতে পারে, সন্নিবেশ বন্ধন হইতে পারে। হ্যাঁ, সন্নিবেশ বন্ধনের মধ্যে আমরা আরো কিছু টাইপের সন্নিবেশ বন্ধন দেখব। দেখো খেয়াল করো, ধরো একটা জটিল যৌগ আছে, এই জটিল যৌগ দেখবা যে থার্ড ব্র্যাকেট আলা কিছু যৌগ আছে, ধরো এইটা একটা জটিল আয়ন, টেট্রামিন কপার 2+, এটা একটা আয়ন, অথবা টেট্রামিন কপার ক্লোরাইড দিয়ে দিলাম, টেট্রামিন কপার ক্লোরাইড, এটা একটা জিনিস দিলাম। তো এরকম জটিল যৌগগুলো যখন তৈরি হয় সেখানেও সন্নিবেশ বন্ধন থাকে। জটিল যৌগ আমরা কি ডি ব্লক এলিমেন্টে পড়বো, যে তো আগেই বুঝে নিতে হবে H প্লাস এটা ক্লিয়ার না, H প্লাস মানে H প্লাস ক্লিয়ার না। H প্লাস মানে কি জিনিস? H প্লাস এমন একটা পরমাণু, হাইড্রোজেনের কাছে কি থাকে? একটা ইলেকট্রন থাকে। H প্লাস মানে তার কাছে কোনো ইলেকট্রনই নাই, H প্লাস মানে তার কোনো ইলেকট্রন নাই, তার সাথে যদি শেয়ার করে তাহলে এই দুইটা ইলেকট্রনই শেয়ার করে ফেললে এখন এর কাছে দুইটা ইলেকট্রন। এখানে যদি শুধু H থাকতো তাহলে একটা ইলেকট্রন থাকতো, আরো দুইটা মিলে তো তিনটা হইতো, তাহলে তো নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতো না। তাই H প্লাসের সাথে বন্ধন গঠন করবে, H এর সাথে না। H এর সাথে করলে এর একটা ছিল, আরো দুইটা সন্নিবেশ করলো, তাহলে তো তিনটা হয়ে যাইতো। কিন্তু প্রত্যেক পরমাণু বা আয়ন তো চায় যে নিষ্ক্রিয় গ্যাসের যোগ্যতা অর্জন করতে, হিলিয়ামের আছে দুইটা, তাই দুইটাই শেয়ার করবে, তাই H প্লাসের সাথে গঠন করবে। এটা কি বুঝছো সাকিব? বুঝছো? H প্লাস জিনিসটা কি ক্লিয়ার হইছো? কিভাবে H প্লাস কেন আসছে এখানে? H প্লাস হচ্ছে কেন আসছে, কারণ H এর তো একটা ইলেকট্রন আছে, কিন্তু H প্লাসের কোনো ইলেকট্রন নাই, তাই H প্লাসের সাথে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে দুইটা হয়ে গেল। বুঝছো? এই আর কি কাহিনী। এবার আসো টেট্রামিন কপার ক্লোরাইড, এটা কিভাবে গঠন হয়? এইগুলো তোমরা ডি ব্লক এলিমেন্টে তোমাদেরকে আমি পড়াবো, ডি ব্লক এলিমেন্টে এটা আমি পড়াবো তোমাদের। তো এটা কিভাবে গঠিত হয়? এটা গঠিত হওয়ার সিস্টেম হলো এরকম, যে এইখানে এই যে একটা ধাতু থাকে, এখানে এই ধাতুটার চার্জ হচ্ছে 2+ চার্জ, কপার 2+, এর জারণ সংখ্যা বের করতে হয় ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলা থেকে তোমরা দেখছো যে কিভাবে করে জারণ সংখ্যা বের করে। জারণ সংখ্যা বের করার সিস্টেম হচ্ছে কপারের জারণ সংখ্যাকে x ধরবো, প্লাস অ্যামোনিয়া একটা যৌগ, এর জারণ সংখ্যা 0 × 4, প্লাস ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 × 2 ইকুয়াল হচ্ছে 0। এইখান থেকে x - 2 ইকুয়াল 0 আসে, এখান থেকে x ইকুয়াল +2, তার মানে কপারের এখানে জারণ সংখ্যা হচ্ছে +2, এখানে কপারের জারণ সংখ্যা হচ্ছে +2। তো এই যে কপারের জারণ সংখ্যা যে +2, এর সাথে 4টা অ্যামোনিয়া, এগুলাকে বলে লিগ্যান্ড, আমরা পড়বো পরে বুঝবো। এই লিগ্যান্ডগুলা সন্নিবেশ বন্ধন গঠন করে। কিভাবে সন্নিবেশ বন্ধন গঠন করে? অ্যামোনিয়ার কাছে মুক্তজোড় ইলেকট্রন আছে, সেই অ্যামোনিয়া 4টা অ্যামোনিয়া 4টা মুক্তজোড় ইলেকট্রন যে আছে তার সাথে এই মুক্তজোড় ইলেকট্রনগুলা শেয়ার করে, এবং কপার 2+ কোনো ইলেকট্রন শেয়ার করে না, এগুলো গ্রহণ করে। এগুলোকে বলে সন্নিবেশ বন্ধন। এর সাথে সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হয়। তো সন্নিবেশ বন্ধন দ্বারা যখন আবদ্ধ হয় পুরোটা মিলে টেট্রামিন কপার 2+ এইটুক আয়নে পরিণত হয়, এবং তার সাথে দুইটা Cl- কি আয়নিক বন্ধন দ্বারা আবদ্ধ হয়। এইভাবে করে টেট্রামিন কপার সালফেট তৈরি হয়। তো এগুলো হচ্ছে জটিল যৌগ, এগুলো কি যৌগ? জটিল যৌগ আমরা আরো ডিটেলস পড়বো, তবে জটিল যৌগ তৈরির সিস্টেম এইখানে একটা ধাতু থাকে, এটা সাধারণত ডি ব্লক এলিমেন্ট থাকে, অবস্থান্তর মৌলগুলা সাধারণত থাকে, তাদের সাথে কি থাকে? অবস্থান্তর মৌল সাধারণত থাকে, অন্যান্য মৌলও থাকতে পারে, অবস্থান্তর ডি ব্লক মৌল সাধারণত থাকে। তো তার সাথে এগুলো সন্নিবেশ বন্ধন গঠন করে, সন্নিবেশ বন্ধন গঠন করে তোমার যৌগ তৈরি করে। তাহলে সন্নিবেশ বন্ধন অনেক টাইপেরই হতে পারে, অনেকভাবে করেই হতে পারে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিষয়। এরপরে আমরা আরো যদি একটা এক্সাম্পল নিই, মনে করো
মনে করো এখানে Fe2+ আছে, Fe2+-এর সাথে Cn মাইনাস মনে করো 6টা Cn মাইনাস এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। তো এইরকম করে অনেকগুলো যৌগ, এই যে জটিল যৌগের বেলা কিন্তু সন্নিবেশ বন্ধন তৈরি হয়। জটিল যৌগ যেগুলো আমরা ডি ব্লক এলিমেন্টে যেয়ে পড়ব তখন দেখবা এগুলাতে সন্নিবেশ বন্ধন গঠন হয়। একটা Fe2+-এর সাথে 6টা Cn মাইনাস যুক্ত হয়ে টোটাল চার্জ কত হয়? Fe2+ আর Cn মাইনাস আছে 6টা, টোটালটা মিলে FeCN যে 6, দেখো Cn আছে 6টা মাইনাস আর Fe হচ্ছে 2+, মানে টোটালটা মিলে FeCN6 4 মাইনাস এটা তৈরি করে। Fe এর চার্জ +2, Cn এর চার্জ -1, -1 × 6 মানে -6, Fe হচ্ছে +2 +2 -6 মিলে -4, এই টোটালটা মিলে 4 মাইনাস চার্জ তৈরি করে। অথবা তুমি ইচ্ছা করলে 4 মাইনাস পটাশিয়ামের চার্জ যেহেতু +4, তুমি পটাশিয়াম মানে এইটার জায়গায় তুমি এরকম যৌগ তৈরি করতে পারো যে K4 FeCN6 হইতে পারে। এই যে FeCN6, Cn গুলা সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ আছে Fe এর সাথে, আর পুরাটা মিলে যেহেতু 4 মাইনাস, তার মানে এখানে 4+ লাগবে, K এর চার্জ +1, তাহলে K লাগবে 4টা, বুঝছো? ক্লিয়ার? বুঝছো? ক্লিয়ার হইছো? তো এইটা হচ্ছে পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 এটার নাম, বা পটাশিয়াম ফেরোসায়ানেট এটার নাম। তো এইভাবে করে সন্নিবেশ বন্ধন গঠিত হয়। ওকে, তো আসো এইবার আমরা এই যে এরকম সন্নিবেশ বন্ধন যে গঠন হয়েছে, আমরা একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি পড়ব, যেগুলো বন্ধন আমরা পড়ছি, সেগুলো থেকে একই যৌগের বিভিন্ন বন্ধনের যে উপস্থিতি সেগুলো আমরা পড়ব। একই যৌগে বিভিন্ন বন্ধনের উপস্থিতি কিরকম খেয়াল করো। আমাদের প্রথম যৌগটা, তোমাদের প্রথম যে যৌগ, একটা যৌগের মধ্যে বিভিন্ন বন্ধনের উপস্থিতি বলতে আমরা কি বুঝতেছি? ধরো আমাদের প্রথম যৌগ হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যৌগে কি কি বন্ধন আছে? অ্যামোনিয়াম ক্লোরাইড এই যৌগে, এই যৌগে কি কি বন্ধন আছে? তাহলে 1 নাম্বার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। কি কি বন্ধন আছে বলো তো? প্রথমে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি এক নজরে যদি দেখো, এখানে আছে নাইট্রোজেন। এই যে দেখো কিভাবে করে অ্যামোনিয়াম ক্লোরাইডটা তৈরি হয়। আগে যৌগটা দেখো, N এর সাথে H আছে 3টা, এখানে আছে মুক্তজোড় ইলেকট্রন, এর সাথে আছে সমযোজী বন্ধন H+, পুরাটা মিলে হইল NH4+, আর তার সাথে আছে Cl-। তাহলে দেখো এখানে কি কি বন্ধন আছে। এক নাম্বার যে বিষয়টা হচ্ছে একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধন। একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন কি বন্ধন বলো তো? 3টা হাইড্রোজেনের কি বন্ধন? তাহলে সমযোজী বন্ধন। একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধন দ্বারা কি তৈরি করছে? NH3। তাহলে কয়টা সমযোজী বন্ধন আছে? তাহলে সমযোজী বন্ধন কয়টি আছে? 3টি সমযোজী বন্ধন আছে। ঠিক আছে, বুঝছো? ওকে, আচ্ছা। সেকেন্ড বিষয়টা কি? সেকেন্ড বিষয়টা হইল এখানে সন্নিবেশ বন্ধন একটা আছে। সন্নিবেশ বন্ধন কোনটা? সন্নিবেশ বন্ধন যেটা, সেটা হচ্ছে NH3 এর সাথে একটা H+, কি বন্ধন দ্বারা আবদ্ধ হয়েছে বলতো? এইটা NH4+ যে তৈরি করলো, এই যে H+ এর সাথে, এটা সন্নিবেশ বন্ধন। তাহলে এই সন্নিবেশ বন্ধন কয়টি? একটি আছে সন্নিবেশ বন্ধন। এখন অ্যামোনিয়াম আয়ন যে তৈরি হলো, এইখানে অ্যামোনিয়াম আয়নের সাথে Cl- যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করলো। বলতো এখানে অ্যামোনিয়াম প্লাস আর Cl- কি বন্ধন তৈরি করছে? আয়নিক বন্ধন কয়টা? একটা। তাহলে দেখো ইস্যুটা হচ্ছে এখানে 3টা আছে সমযোজী,
একটা আছে সন্নিবেশ, পুরোটা মিলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে, এটা হচ্ছে আয়নিক। সবাই বুঝছো? ক্লিয়ার? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডে কত ধরনের বন্ধন আছে? 3 ধরনের বন্ধন আছে। মোট কয়টা বন্ধন আছে? সমযোজী বন্ধন আছে কয়টা? সমযোজী বন্ধন আছে 3টা, সন্নিবেশ বন্ধন 1টা, 3 আর 4, 5টা বন্ধন আছে। ক্লিয়ার? বুঝছো? পারবা সবাই? তো এইটা হচ্ছে NH4Cl। এটাতে তোমরা দেখতে পাচ্ছ 3 ধরনের বন্ধন বিদ্যমান। একটা আমরা দেখলাম সমযোজী 3টা আছে, সন্নিবেশ 1টা, আয়নিক 1টা, মোট 5টি বন্ধন বিদ্যমান। 3 ধরনের মোট 5টা বন্ধন বিদ্যমান আছে। বুঝছো? ওকে, এইবার আসো, এইবার আমরা আরো একটা করি। ধরো এই ধরনের আমরা একটা যৌগ নিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এই যৌগটা প্রচুর পরিমাণে পাবা তুমি অর্গানিকে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, বা এটাকে বলে লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এটা খুব বেশি পরিমাণে পাবা। তো এই যৌগটা কিভাবে তৈরি হয় দেখো, খেয়াল করো। এই যে অ্যালুমিনিয়াম আছে, তার সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যে অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে 3টা ইলেকট্রন থাকে, 3টাই শেয়ার করে ফেলছে। এর তো আর কোনো মুক্ত জোড় নাই, ঠিক আছে? তো এই যে মুক্ত জোড় যে নাই, তাহলে এইখানে এর সাথে এই 3টা সমযোজী বন্ধন তৈরি করলো, যেখানে হাইড্রোজেন একটা শেয়ার করছে, অ্যালুমিনিয়াম একটা শেয়ার করছে, এরকম করে এখানে কোনো মুক্ত জোড় নাই। তাহলে এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করবে এবার এইচ এর সাথে। কিভাবে? এইচ এর একটা ইলেকট্রন থাকে, একটা দিয়ে তো সন্নিবেশ বন্ধন হবে না, সন্নিবেশ বন্ধন হবে না, ওর তো 2টা ইলেকট্রন লাগবে। 2টা ইলেকট্রন কিভাবে পাবে? আমি যদি H- বলি, তাহলে এখন এর 2টা ইলেকট্রন হয়ে গেছে, এই 2টা ইলেকট্রন এর সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করবে। দেখো ব্যাপারটা বুঝো, এই 2টার মধ্যে এর আগে আমরা যে অ্যামোনিয়ার সাথে যখন করেছিলাম, অ্যামোনিয়ার একটা মুক্ত জোড় ছিল, তাই এর সাথে H এর যখন সন্নিবেশ বন্ধন, এর একটা ইলেকট্রন পারবে না, তাই ওই ইলেকট্রনটাকে বাদ দিয়ে এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করিয়েছিলাম। কিন্তু এর বেলা ঘটনাটা ভিন্ন। অ্যালুমিনিয়ামের শেষ কক্ষপথে মোট থাকে কয়টা? 3টাই শেয়ার করছে, আর কোনো ইলেকট্রন নাই। তো এখানে তো AlH3 হয়েছে, এর কাছে ইলেকট্রন নাই। এখন H এর সাথে যদি বন্ধন গঠন করতে চাই, H এর তো একটা ইলেকট্রন, কিভাবে করবে? এ তো আর একটা দিয়ে যে সমযোজী করবে এমনও সুযোগ নাই। এখন কি সুযোগ আছে? এ যদি H- দেয়, তাহলে এক জোড়া ইলেকট্রন হইলো, সেইটা যদি এর সাথে সন্নিবেশ করে, এইবার একে দিবে। এর আগের বার এইটা একে দিচ্ছিল, এইবার এইটা একে দিবে। এইভাবে করে AlH4- এটা তৈরি করে, এবং এইটার সাথে Li আয়নিক যৌগ তৈরি করে। পুরাটা মিলে এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে তোমার প্লাস। তার মানে এখানে আমি যদি প্রথম কথা বলি, যে বন্ধনগুলোর মধ্যে আমরা প্রথমে বলবো সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনগুলা কার কার মধ্যে? সমযোজী বন্ধন আছে Al এবং 3টা H এর মধ্যে। Al এবং 3টা H এর মধ্যে বন্ধন মিলে AlH3 তৈরি করছে। AlH3, এখানে 3টা সমযোজী বন্ধন আছে, এবং এরপরে AlH3 এর সাথে H-, AlH3 এর সাথে H-, এইভাবে করে AlH4- তৈরি করলো। এই যে যৌগটা যে তৈরি করলো, এই যে আয়নটা যে তৈরি করলো, এটা কি বন্ধনের মাধ্যমে? সন্নিবেশ বন্ধনের মাধ্যমে, সন্নিবেশে বন্ধনের মাধ্যমে। এবং এখানে সন্নিবেশ বন্ধন কয়টা? একটা। যদি তোমাকে বলা হয় এইবার লাস্টে আছে আয়নিকে কি ঘটবে? আয়নিকে ঘটবে AlH4- এইটার সাথে Li প্লাস প্লাস AlH4-, এই জিনিসটা মিলে AlH4, এটা। তার মানে একটা আয়নিক আছে। বুঝছো কি বুঝো নাই? এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে আমাদের এই ধরনের এইভাবে করে বন্ধনগুলো আছে, বন্ধন বিদ্যমান।
বুঝছো? ক্লিয়ার? একজন জিজ্ঞেস করছে লাইভে এত অ্যাড আসে কেন? এটা ফেসবুক কর্তৃপক্ষকে একটা মেসেজ দাও, লাইভে কেন এত অ্যাড আসে। কোনো প্রকারে আমাদের লাইভে অ্যাড আসা বা লাইভ নেওয়া বন্ধ করানো যায় কিনা। হ্যাঁ, ফেসবুক কষ্ট করে তো মানে লাইভের একটা সুযোগ দিছে, ওরা এখান থেকে ইনকাম করার চেষ্টা করে হয়তোবা, সেই জন্য, তাছাড়া তো আর দেয় নাই। ওকে, দেখো খেয়াল করো এইবার 3 নাম্বার সোডিয়াম বোরোহাইড্রেট সেম ভাবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের মতো সোডিয়াম বোরোহাইড্রেটও সেম ভাবে বোরনের সাথে 3টা হাইড্রোজেন সমযোজী বন্ধন, H মাইনাসের সাথে বোরনের সাথে সন্নিবেশ বন্ধন, এবং পুরাটা যে মাইনাস এর সাথে Na প্লাসের আয়নিক বন্ধন, এইভাবে গঠন হয়। এইভাবে গঠন হবে, মানে পুরা জিনিসটার সাথে এই প্লাস এবং মাইনাস এইটার মধ্যে হবে আয়নিক বন্ধন। বুঝছো? সেম অ্যাজ এটা সোডিয়াম বোরোহাইড্রেট, সেম অ্যাজ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, সেম। 4 নাম্বার আমরা এই রকমের যদি কিছু যৌগ যদি দেখি, যে জটিল যৌগ যদি দেখি, মনে করো হেক্সাঅ্যামিন কোবাল্ট ক্লোরাইড, হেক্সাঅ্যামিন কোবাল্ট ক্লোরাইড, এটা তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, এটা একটা জটিল যৌগগুলো আমরা চেক করতে পারি জটিল যৌগগুলো কিভাবে গঠন হয়। এখানে একটা ধাতু থাকে, এখানে একটা ধাতু থাকে, তো ধাতুটার চার্জ তুমি সহজেই বের করতে পারবা। এইটা যেহেতু 0, তার মানে এর +3, এটা তো -1 × 3 মানে -3। এখানে কোবাল্টের চার্জ হচ্ছে +3। কিভাবে গঠন হয় দেখো, কোবাল্ট 3+। অ্যামোনিয়াগুলা যে আছে, এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াগুলা এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করে। কয়টা অ্যামোনিয়া বলো তো? কয়টা অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন গঠন করে? 6টা অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন গঠন করে। 6টা অ্যামোনিয়া। এই যে যারা জটিল যৌগে সন্নিবেশ বন্ধন যারা গঠন করে, এদেরকে বলে লিগ্যান্ড। আমরা ডি ব্লকের মধ্যে এদেরকে পড়ব। এই জিনিসগুলোর নাম হচ্ছে লিগ্যান্ড। জটিল যৌগে ধাতু বাদে থার্ড ব্র্যাকেটের ভিতরে যেটা থাকে, যারা সন্নিবেশ বন্ধন গঠন করে, এদেরকে লিগ্যান্ড বলে। এদেরকে কি বলে? এদেরকে বলে লিগ্যান্ড বলে। তো এখন দেখো, খেয়াল করে দেখো যে এর চার্জ হচ্ছে +3, এগুলো চার্জ তো 0, তার মানে টোটালটা চার্জ মিলিতভাবে +3 হবে, টোটালটার চার্জ মিলিতভাবে +3 হবে। আর এখানে ক্লোরাইড আয়ন যে আছে, সেই ক্লোরাইড আয়ন 3টা, প্লাসের সাথে 3টা ক্লোরাইড আয়ন 3টা আয়নিক বন্ধন গঠন করে। তাহলে এখন দেখো তো, এখানে তোমরা কেউ বলতে পারবা এই যৌগে সমযোজী বন্ধন কয়টা আছে? কেউ বলতে পারবা? বলো, সমযোজী বন্ধন কয়টা আছে? সমযোজী বন্ধন কয়টা আছে? খেয়াল করো, একটা এন 3টা H মিলে 3টা H এর সাথে NH3 গঠন করছে। এরকম কয়টা NH3 গঠন হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তার মানে এখানে 3টা, মানে এই জায়গায় সমযোজী আছে 3টা, এইরকম অণু আছে 6টা। তার মানে সমযোজী কয়টা গঠন হয়েছে বলো তো? সমযোজী কয়টা গঠন হয়েছে? মানে 3টা সমযোজী গুণন 6টা অণুতে 3 6 18টি সমযোজী বন্ধন আছে। এটা কি বুঝেছো? একজন বলছে 3+ কিভাবে? 3+ কিভাবে? এগুলো ডি ব্লক এলিমেন্টে যে যখন জটিল যৌগ পড়বা আরো ক্লিয়ার হবা। এর চার্জ বের করতে হয়। মানে তোমরা কি ক্লাস 9-10-এ জারণ সংখ্যা বের করো নাই? এই জারণ সংখ্যাটা এর বের করে ফেলতে হয়, যে এখানে এর জারণ সংখ্যা কত, এখানে জারণ সংখ্যা কত, সেটা বের করতে হয়। কিভাবে বের করে? এই যে কোবাল্টের হচ্ছে X, এমনই একটা যৌগ, এর জারণ সংখ্যা হচ্ছে 0 × 6। ক্লোরিনের জারণ সংখ্যা হচ্ছে -1 -1 × 3 = হচ্ছে 0। এখান থেকে পাবো x + 0 - 3, x - 3 = 0। তাহলে x এর জারণ সংখ্যা হচ্ছে +3।
তার মানে এখানে কোবাল্টের জারণ সংখ্যা হচ্ছে +3। কোবাল্টের জারণ সংখ্যা যেহেতু +3, এই যে এই +3টা এখানে আমরা লিখছি, এইভাবে করে বের করেন। এটা কি বুঝছো? তাহলে কোবাল্ট 3+, 6টা অ্যামোনিয়া 6টা সন্নিবেশ বন্ধন গঠন করছে। ওকে, কার সাথে? অ্যামোনিয়ার সাথে। অ্যামোনিয়ার মধ্যে কি আছে? একটা হাইড্রোজেন, একটা নাইট্রোজেন, 3টা হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে এখানে 3টা সমযোজী আছে, তাহলে মোট তো আছে 6টা অ্যামোনিয়া, তাহলে 3 6 18টা অ্যামোনিয়া, 18টা সমযোজী বন্ধন। বুঝছো কি বুঝো নাই? বুঝছো কি? ক্লিয়ার? একটু আমাকে জানাও, একটু আমাকে জানাও বুঝছো কিনা, ক্লিয়ার কিনা, এটা কি ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার? আর উপরের 3+ তো হচ্ছে এর 3+, এগুলোর তো 0, তাহলে টোটাল চার্জটা এখানে যায় 3+। 3+ আর 0 মিলে টোটাল কি 3+ চার্জ। দেখো এই যে এখানকার মাইনাস কেমনে হয়েছে, এগুলোর তো 0 আর এটা মাইনাস আছে তাই এটার মাইনাস চার্জ, এইটার তো এগুলোর তো 0, H- চার্জ আছে তাই মাইনাস চার্জ, এখানে এই 3টার তো 0, এইটা প্লাস চার্জ আছে তাই প্লাস চার্জ, এরকম করেই এরকম করেই আসছে জিনিসটা। ওকে, তাহলে সমযোজী আসছে, সমযোজী 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 হচ্ছে 18টা। সমযোজী কয়টা? 18টা। এইবার আসো সন্নিবেশ। সন্নিবেশ কয়টা? সন্নিবেশ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। দেখো সন্নিবেশ 6টা। সন্নিবেশগুলা কি করছে? কোবাল্ট 3+ এর সাথে অ্যামোনিয়া, কয়টা অ্যামোনিয়া? 6টা অ্যামোনিয়া সন্নিবেশ বন্ধন গঠন করছে। হেক্সামিন, এগুলোর নাম আমরা শিখবো কোথায়? শিখবো ওই যে ওই ওই পার্টটাতে, ডি ব্লকে শিখবো। তাহলে কয়টা কয়টা সন্নিবেশ হইল? সন্নিবেশ হলো 6টা, সন্নিবেশ হলো 6টা। এইবার এইবার চলে আসো আয়নিকের বিষয়। আয়নিক কয়টা হবে? দেখো এই পুরাটা 3+, এখানে ক্লোরিন আছে 3টা, 3টা ক্লোরিনের সাথে, 3টা ক্লোরিনের সাথে এই যে CONH3 6, এই যে 3+ যে আছে এইটার সাথে 3টা ক্লোরাইড আয়ন মিলে তোমার এই যৌগটা তৈরি করলো। তাহলে এখানে আয়নিক কয়টা হইলো বলো তো? আয়নিক হইলো 3টা। তাহলে মোট মোট কয়টা 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 বন্ধন হইল? 18 + 6 যোগ হচ্ছে 3, মানে 27টা। মোট মোট বন্ধনের সংখ্যা হচ্ছে 27টা। বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের এইভাবে করে করে মোট বন্ধনগুলো হিসাব করতে হয়। যে কোবাল্টের সাথে অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া হচ্ছে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন 3টা, 3 দুগুণে 6, 2 গুণে 12, 3 6 18, 24, 3 মানে 4 6 24, হ্যাঁ সরি 3 6 18, সরি এখানে 3টা করে 3 6 18, আর সন্নিবেশ হচ্ছে এই 6টা, তাহলে 18 আর 6 24, আর এই পুরাটা তো এই প্লাসের সাথে এর 3টা আয়নিক, তাহলে 3টা আয়নিক মিলে মোট হচ্ছে বন্ধন হচ্ছে 27টা। বুঝছো? ক্লিয়ার? ক্লিয়ার হইছো? বলো দেখি ক্লিয়ার কিনা। ওকে, এইটাতে বলো তো কয়টা আছে? এইটাতে বলো কয়টা আছে? CuNH3 দিয়ে 4, Cl2, এটাতে কয়টা আছে? এটাতে মোট কয়টা কয়টা বন্ধন আছে? কি কি বন্ধন আছে করো। কি করবা? এখানে কপারের চার্জ হচ্ছে +2, x ধরে করতে পারো, x + 0 - 2 = 0, তাহলে x = +2, কপার 2+ চার্জ। এখানে অ্যামোনিয়া 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 অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াগুলোকে কি বলে? এগুলোকে বলে লিগ্যান্ড। লিগ্যান্ড হিসাবে অ্যামোনিয়ার নাম হচ্ছে অ্যামিন, তাই এটাকে বলা হয় টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড। অ্যামোনিয়া হচ্ছে এখানে লিগ্যান্ড, মানে এই যে জটিল যৌগে যারা সন্নিবেশ বন্ধন গঠনের সময় ইলেকট্রন শেয়ার করে, যারা ইলেকট্রন ডোনেট করে, ইলেকট্রন সরবরাহ করে, তাদেরকে লিগ্যান্ড বলে। এগুলো হচ্ছে লিগ্যান্ড, এগুলোকে বলে লিগ্যান্ড।
তাহলে এখানে যেহেতু 2+, তার মানে এখানে 2+ হবে, দুইটা ক্লোরাইড মাইনাস হবে। তাহলে বলো, আমরা একটু সংক্ষেপে বলি। প্রথমে আমরা যদি বলি এখানে সমযোজী কয়টা আছে, এখানে সন্নিবেশ কয়টা আছে, আর কয়টা আয়নিক আছে, বলো কি হবে? প্রথমত আমরা যদি সমযোজী বলি, NH3 আগের মতো অবস্থা, এখানে আছে 3টা, 3 3 6, 3 9, 3 12, 12টা আছে সমযোজী। সন্নিবেশ 1 2 3 4টা, 4টা আছে সন্নিবেশ। আয়নিক আছে 2টা, তার মানে টোটাল কয়টা হয়? তাহলে 16 আর 2 18টা। বুঝছো কিনা? বুঝছো? ক্লিয়ার? পারবা? তো এইভাবে করে আমাদের বিভিন্ন প্রকারের বন্ধন হিসাব করে। বিভিন্ন প্রকারের বন্ধন আমাদের হিসাব করে। তো এখন তোমাদের এক ধরনের যৌগ আমি ডি ব্লকে আবার দেখাবো, যে এক ধরনের যৌগ আছে, এই যে লিগ্যান্ডের কথা বললাম না, লিগ্যান্ড। তো এই লিগ্যান্ডগুলার এক টাইপের লিগ্যান্ড আছে, এই লিগ্যান্ডগুলার এক টাইপের লিগ্যান্ড আছে যে যাদের, দেখো এইখানে যে সন্নিবেশ বন্ধনটা গঠন করছে, একটা অ্যামোনিয়া একটাই সন্নিবেশ বন্ধন গঠন করছে। এই যে একটা অ্যামোনিয়া কয়টা সন্নিবেশ বন্ধন গঠন করছে? একটাই সন্নিবেশ বন্ধন গঠন করছে। এই অ্যামোনিয়া একটা সন্নিবেশ বন্ধন গঠন করছে, এই অ্যামোনিয়া। এগুলোকে বলে মনোডেন্টেড লিগ্যান্ড। আমরা পড়বো, ডি ব্লকে যেয়ে পড়বো। এমন কিছু কিছু লিগ্যান্ড আছে যারা ডাইডেন্টেড লিগ্যান্ড তৈরি করে। ডাইডেন্টেড লিগ্যান্ড মানে পলিডেন্টেড লিগ্যান্ড এগুলো তৈরি করতে পারে। মানে যেমন এটার একটা এক্সাম্পল বলি, ইথিলিন ডাইয়ামিন, একটা নাম হচ্ছে ইথিলিন ডাইয়ামিন। এই জিনিসটা তোমরা কোথায় পড়বা বলো তো? ওই যে ডি ব্লক এলিমেন্টে আমি আবার পড়াবো তোমাদেরকে, যখন অবস্থান্তরমূল্য দেখাবো। তো এই ধরনের লিগ্যান্ডগুলাও, ধরো আমি তোমাকে বললাম CuEN2, ইএন দিয়ে বোঝানো হয় ইথিলিন ডাইয়ামিন। ইথিলিন, এই যে ইথিন 2 কার্বন বিশিষ্ট, ডাইয়ামিন NH2 2টা, ইথিলিন ডাইয়ামিন, নামটা লিখে রাখতে পারো, ইথিলিন ডাইয়ামিন, ইথিলিন ডাইয়ামিন। এরা হচ্ছে ডাইডেন্টেড লিগ্যান্ড, মানে 2টা সমযোজী বন্ধন তৈরি করতে পারে। এরা কি করে, ধরো কপার এইটার সাথে দিলাম যে কপার 2+, মনে করো যে এর সাথে আছে ক্লোরিন 2-। এইটা জাস্ট একটু দেখে রাখো, এটা তোমরা ডি ব্লক এলিমেন্টে যায় আরো ভালো করে বুঝবা। মনে করো কপার 2+ এর সাথে একটা ডাইডেন্টেড লিগ্যান্ড আছে। ডাইডেন্টেড লিগ্যান্ড কি করে, এই যে দেখো NH2 আছে না, এর N এর মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে। এই NH2, দেখো ভালো করে দেখো, NH2 CH2, এখানে NH2, এই যে NH2 গুলা যে আছে, এরা এর সাথে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। দেখো এইটা কিন্তু একটা ইথিলিন ডাইয়ামিন। এই যে একটা ইথিলিন ডাইয়ামিন যে আছে, এই একটা ইথিলিন ডাইয়ামিন তোমার করছে কি, এই একটা NH2 CH2 NH2, একটা ইথিলিন ডাইয়ামিন 2টা সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। 2টা, একটাই 2টা সন্নিবেশ বন্ধন গঠন করতেছে। এই পুরাটার নাম হচ্ছে ইএন বা ইথিলিন ডাইয়ামিন। এর এই পাশ থেকে একটা সন্নিবেশ বন্ধন গঠন করে, এই পাশ থেকে আরেকটা সন্নিবেশ বন্ধন গঠন করে। তো একটাই 2টাও করতে পারে। এই ধরনের যৌগগুলা এইরকম 2টাও করতে পারে। তাহলে দেখো EN2 আছে, মানে এইরকম ঘটনা 2টা ঘটছে। ইথিলিন ডাইয়ামিনের এই ঘটনাটা 2টা ঘটছে। CH2, এখানে হচ্ছে CH2, এখানে হচ্ছে NH2, 2টা ইথিলিন ডাইয়ামিন আছে। এই 2টা ইথিলিন ডাইয়ামিন যে আছে, এখানে কপারের চার্জে 2+, মানে পুরাটা মিলে 2+ চার্জ, এবং 2টা হচ্ছে Cl- এর সাথে আয়নিক বন্ধন গঠন করছে। এই যে এই ধরনের লিগ্যান্ডগুলা, যে চাক্রিক লিগ্যান্ডগুলা যে যৌগ গঠন করে, এটাকে বলে কিলেট। অনেক বইয়ে এটাকে চিলেট লেখা আছে, মূল উচ্চারণ আসলে কিলেট, কিলেশন। কোনো কোনো বইয়ে এটাকে চিলেট লেখা আছে, চিলেটও বলতে পারো, CHI তো সেজন্য চিলেট লেখা আছে, চিলেশন বা কিলেশন এটাকে বলে। মানে যেখানে এই যে এই লিগ্যান্ডগুলা যে আছে, এই লিগ্যান্ডগুলা চাক্রিক আকারে থাকে, চাক্রিক বলয় তৈরি করে। এই যে বলয় তৈরি করে, এই লিগ্যান্ডটা কি তৈরি করছে, বলয়। এই যে এটা একটা বলয় তৈরি করছে না, এটা একটা বলয়াকার বলয় জিনিস তৈরি করছে। এই যে একটা বলয় তৈরি করছে, যে
এই ধরনের যৌগকে কিলেট বা চিলেট বলে, এটাকে কিলেশন বা চিলেশন বলে। বুঝছো? এতটুকু জিনিস জেনে রাখো। এটা আমরা ডি ব্লকে পড়বো, মানে ডি ব্লক এলিমেন্টে যখন মানে অবস্থা কি বলে জটিল যৌগ পড়বো তখন এটা পড়বো আমরা। তবে একটু ধারণা রেখে দাও, নর্মালি আমাদের যৌগগুলো এরকম থাকে, একটাই সমযোজী বন্ধন তৈরি করে, একাধিকও করতে পারে, একটাই একাধিক করতে পারে, এরকম তখন বলয় ফর্ম করে। এই যে বলয়টা বুঝতে পারছো কি? বলয়টা কি বুঝতে পারছো? দেখো এই যে এটা একটা বলয়ের মতো না, ওই যে চক্রের মতো না, এই যে বলয় ফর্ম করছে, যে এইগুলোকে বলে কিলেট বা কিলেশন বা চিলেট বা চিলেশন। বুঝছো? ওকে। কোনটা এইচ মাইনাসের কি হয়েছে? হ্যাঁ এইচ মাইনাস কি, ও এখানে তো একটু ভুল হয়েছে না, এটা তো ভুল হয়েছে একটু না, মানে সেম অ্যাস এটা বলছিলাম কিন্তু উল্টা দিছি, এটা কিন্তু উল্টা হয়েছে, এটা মানে এটা কিন্তু এটা এই যে এটা সেম অ্যাস, ওটা আমার মানে লিখতে যে মিস্টেক করেছিলাম। ওকে ঠিক আছে। তো এই পর্যন্ত আমাদের বিভিন্ন যৌগের উপস্থিতি, এটা হইলেই হয়ে যাবে, বিভিন্ন প্রকার বন্ধনের উপস্থিতি, বিভিন্ন যৌগে বন্ধনের উপস্থিতি। এবার চলে আসো সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। সমযোজী যৌগের কি বৈশিষ্ট্য? আয়নিক বৈশিষ্ট্য। খেয়াল করো, সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য পড়তে গেলে তোমার যেই জিনিসটার কারণে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যটা হয় সেটাকে বলা হয় পোলারিটি। এবং পোলারিটি যেই কারণে ফর্ম করে সেটার কারণ হচ্ছে তড়িৎ-ঋণাত্মকতা। সেটার কারণ কি বলতো? তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। পোলারিটি যে কারণে তৈরি হয় সেটাকে বলে তড়িৎ-ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। দেখো তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলে? শেয়ারকৃত ইলেকট্রন, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন একটা পরমাণু কর্তৃক আকর্ষণ করার ক্ষমতাকে আমাদের তড়িৎ-ঋণাত্মকতা বলে। মনে আছে তড়িৎ-ঋণাত্মকতা কাকে বলে? সমযোজী বন্ধনে, এগুলো আবার পড়বো না আমরা, ওই যে আমরা কি এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, মানে এই পার্টটা শেষ হইলেই আমরা কি পড়বো? এস পি ডি এফ, এটা তো পরে পড়বো। তার আগে পড়বো হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি আছে? ওই যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আকার, তারপরে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, তারপরে ধাতব বন্ধন, অক্সাইড, এগুলো পড়বো না? এগুলো তখন আমরা পড়বো আরো, তাই না? ওকে, তাহলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, কে তড়িৎ-ঋণাত্মকতা বলে। তাই না? নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা। আমি তোমাদেরকে বলেছিলাম এটার এক্সাম্পল দিতে, যে এই সিএল এর কথা। এইচ আর সিএল এর মধ্যে এই যে একটা ইলেকট্রন শেয়ার করছে, সিএল একটা করছে, কিন্তু এই শেয়ারকৃত ইলেকট্রনটা সিএল দেখা যায় নিচের দিকে টেনে নেয়। নিচের দিকে টেনে নিলে এইটার কি ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়। এই যে নিচের দিকে যে টেনে নিল, এই যে ক্ষমতাটাকেই বলি আমরা তড়িৎ-ঋণাত্মকতা। এখন এখন তুমি দেখো, খেয়াল করো যে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে যে টেনে নিচ্ছে, এই টেনে নেওয়ার যে ক্ষমতাটা, এটাই যে আসলে আমাদের তড়িৎ-ঋণাত্মকতা। এই তড়িৎ-ঋণাত্মকতার যত পার্থক্য যত বেশি হবে, একটা জিনিসের তড়িৎ-ঋণাত্মকতার এই পার্থক্যের এই দরুন তোমার পোলারিটির সৃষ্টি হয়। যখন তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, দেখো আমরা একটু বলে ফেলি যে এই যে পোলারিটি বলে একটা জিনিস, পোলারিটি বা ডাইপোল, এই জিনিসটা কি? যখন দুইটা পরমাণু
মনে করো সমযোজী বন্ধনে আবদ্ধ আছে। এই দুইটার তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা এটাকে ডেল ইএন বলতে পারি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স। এইটা যদি মোরলেস 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, 0.6 থেকে 0.5 থেকে 1.9 এর মধ্যে হয়, তাহলে কি হয়, তাহলে যে কোনো একটা পাশে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই পাশে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, আরেক পাশে ইলেকট্রন ঘনত্ব কমে যায়। তাই দুইটা মেরুর সৃষ্টি হয়, দুইটা মেরু, যে পাশে ইলেকট্রন বেশি সেটা ঋণাত্মক, যেটা ইলেকট্রন কম সেটা ধনাত্মক, দুইটা প্লাস এবং মাইনাস দুইটা মেরুর সৃষ্টি হয়। এই দুইটা মেরুর সৃষ্টি হওয়াকে বলে ডাইপোল। পোল মানে মেরু, ডাই মানে দুই। এই ডাইপোল সৃষ্টি হওয়া মানে দুইটা মেরুর সৃষ্টি হওয়া, প্লাস আর মাইনাস সৃষ্টি হওয়া। তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 1.9 এইরকম একটা রেঞ্জে যদি থাকে, মানে 0.5 এর চেয়ে বেশি হয়, মানে এর চেয়ে বেশি হলে কি হয়, আয়নিক হয়ে যায়। কিন্তু এটা তো ডাইপোলটা মূলত হচ্ছে সমযোজী যৌগের ক্ষেত্রে আমরা বলি, তাই 1.9 পর্যন্ত বলেছি আমরা। 0.5 এর চেয়ে যদি বেশি হয়, 0.5 এর চেয়ে যদি বেশি হয় তাহলে কি হবে, দুইটা মানে যেই পাশে তড়িৎ ঋণাত্মকতা বেশি সে তো শেয়ারকৃত ইলেকট্রন নিচের দিকে টেনে নিছে, সে হইছে মাইনাস, যেই পাশে কমে গেছে সেটা হইছে প্লাস, তাহলে দুইটা মেরু সৃষ্টি হয়েছে। এই যে দুইটা মেরু যে সৃষ্টি হলো এটাকে বলি আমরা ডাইপোল। ডাইপোল মানে হচ্ছে দ্বিমেরু সৃষ্টি হওয়া। এই ধরনের প্রপার্টিসকে বলি আমরা পোলারিটি। এই ধরনের প্রপার্টিসকে আমরা বলি পোলারিটি। যেমন আমাদের এক্সাম্পলের মধ্যে ধরো তোমার আছে HCl শেয়ারকৃত ইলেকট্রন, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা মনে করো 3, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা মনে করো 2.1। তাহলে তড়িৎ ঋণাত্মকতার যে পার্থক্য, তাহলে দেখতেছি 3 - 2.1 মানে 0.9 হচ্ছে এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তাই শেয়ারকৃত ইলেকট্রন কি করে, শেয়ারকৃত ইলেকট্রনগুলা ক্লোরিন তার নিজের দিকে টেনে নেয়, তাই কি হয়ে যায়, ডেল প্লাস মানে আংশিক এটা ধনাত্মক, আর সিএলটা কি আংশিক ঋণাত্মক চার্জে চার্জিত হয়ে যায়। এই যে চার্জে চার্জিত যে হইল, এর কথাটা অর্থই হইল মানে এইটা মাইনাস কেন, এই শেয়ারকৃত ইলেকট্রন এ নিজের দিকে টেনে নিয়েছে, এখানে যে শেয়ার করছে ইলেকট্রনটা নিজের দিকে টেনে নিয়ে এটা একটা মাইনাস মেরু সৃষ্টি করছে, এর যেহেতু ইলেকট্রনের ঘাটতি প্লাস মেরু সৃষ্টি হয়েছে, এটাকেই বলি আমরা ডাইপোল বা পোলারিটি। বুঝছো? ক্লিয়ার? বলো বুঝছো কিনা, এই কথা কি বুঝছো? এখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয়, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হবে, যত বেশি হয় তত যৌগটি আয়নিক হয়। যৌগটি কি হয়, আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়, আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়। যত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বাড়ে, হ্যাঁ, ইএন এর মান কি মুখস্থ করতে হবে তোমাদেরকে? ওই যে গতদিন যেটা ইএন এর মানগুলো বলেছিলাম সেই মানগুলো মুখস্থ রাখো, তাহলেই হবে। গতদিন সুন্দর করে চার্ট করে দিছিলাম যে কিভাবে করে সহজে মুখস্থ করা যায়, তড়িৎ ঋণাত্মকতার মানগুলো কিভাবে মুখস্থ করা যায় বলেছিলাম না? হাইড্রোজেন 2.1, তারপরে লিথিয়াম 1, বেরিলিয়াম 1.5, তারপরে বোরন হচ্ছে 2, তারপরে কার্বন হচ্ছে 2.5, কার্বনের পরে নাইট্রোজেন 3, তারপরে নাইট্রোজেনের পরে অক্সিজেন 3.5, মানে 0.5 করে বাড়ছে, ফ্লোরিনের 4, সিরিয়াল বলে দিছিলাম না? তারপরে এদিকে আছে সোডিয়াম 0.9, 0.3 করে বাড়ছিল, সোডিয়ামের পরে আছে ম্যাগনেসিয়াম 1.2, ম্যাগনেসিয়ামের পরে অ্যালুমিনিয়াম 1.5, অ্যালুমিনিয়ামের পরে সিলিকন 1.8, এরপরে সিলিকনের পরে ফসফরাস 2.1, এরপরে বলেছিলাম 0.4 বাড়বে, সালফারের 0.4 বেড়ে 2.5, তারপরে ক্লোরিনের 0.5 বাড়বে মানে 3 হয়, এভাবে ক্লোরিন ব্রোমিন আয়োডিন 4, 3, 2.8, 2.5 এগুলো মুখস্থ করিয়েছিলাম, ওগুলোই মুখস্থ করবা, শেষ। এগুলো হইলেই হবে, যেগুলো বলেছি মুখে মুখে যা বললাম এগুলো মাথায় রাখবা, ঠিক আছে? বুঝছো? এখন দেখো, এখন এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যত বেশি হয় তত যে আয়নিক বৈশিষ্ট্য সম্পন্ন হয়, এই কাহিনীটা দেখো এখানে বলছি যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.1 হয় তাহলে তার
তার আয়নিক বৈশিষ্ট্য মাত্র 0.5%। যদি পার্থক্য 0.2 হয় তাহলে 1%, 0.6 হইলে 10%, তার 1.1 হইলে 25%, 1.7 হইলে 50%, 2 হইলে 75%, 2.1 হইলে 80%, 3 হইলে 90%। মানে যে কোনো জায়গায় তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যে থাকে, এই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য জিনিসটা আমাদের যত বাড়বে তত আয়নিক বৈশিষ্ট্যটা বাড়ে। বুঝছো? ক্লিয়ার? এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা ইম্পর্টেন্ট প্রপার্টিস আমরা পড়ব, ইম্পর্টেন্ট জিনিস আমরা পড়ব। দুইটা পরমাণুর ক্ষেত্রে আমাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দিয়ে আমরা সাধারণত ব্যাখ্যা করতে পারি যে সেইটা আয়নিক নাকি সমযোজী, মানে সেটা পোলার নাকি অপোলার। দেখো, যাদের পোলারিটি সৃষ্টি হয় না সেগুলোকে অপোলার বলে, যাদের মধ্যে পোলারিটি সৃষ্টি হয় না, যেমন 0.5 এর নিচে যদি থাকে, কারো তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 এর নিচে থাকে, তাহলে সেগুলো সাধারণত অপোলার হয়, এই সবাই কি ক্লিয়ার? সবাই কি শুনতে পাচ্ছ? বলো। শুনতে পাচ্ছ? ক্লিয়ার? ওকে। তো দেখো, আমাদের যদি তড়িৎ-ঋণাত্মকতার যে পার্থক্য, সেই পার্থক্যটা যদি 0.5 এর নিচে হয়, << 0.5 হয়, তবে এগুলোকে বলি আমরা অপোলার। অপোলার। যেমন তোমাকে আমি যদি বলি মনে করো হাইড্রোজেন, আমি যদি বলি ক্লোরিন, আমি যদি বলি ব্রোমিন, আমি যদি বলি অক্সিজেন, আমি যদি বলি নাইট্রোজেন, এখানে দুইটা পরমাণুর মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য কত? এই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য মানে ΔEn এর মান কত? এগুলো সবগুলোতেই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 0। কেন বলো তো? এরোজা এরোতা দুইটা তো পরমাণু সেম, এই তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যদি 0 হয়, তার মানে এগুলো সবগুলোই কি অপোলার অণু। এবং এই ধরনের অপোলার যাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য এক্স্যাক্টলি 0, এদেরকে অ্যাকচুয়ালি অপোলারের মধ্যে এদেরকে বলা হয় বিশুদ্ধ সমযোজী যৌগ। এদেরকে বলা হয় কি? বিশুদ্ধ সমযোজী। অপোলার তো বটেই, নন পোলার তো বটেই, এদেরকে বলা হয় বিশুদ্ধ সমযোজী। এরা হচ্ছে বিশুদ্ধ সমযোজী যাদের তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 0 হইলে সেগুলোকে বলা হয় তোমার বিশুদ্ধ সমযোজী। আর 0.5 এর নিচেই হইলে সেগুলো অপোলার, 0.5 এর নিচে হইলে সেগুলো অপোলার। বুঝছো? এখন একটু আগে দেখলা মানে 0.5 এর যদি উপরে হয়, 0.5 থেকে যদি 1.9 এর মধ্যে হয়, তাহলে আমরা বলতে পারি এই জায়গায় 0.5 থেকে 1.9 এর মধ্যে হইলে কি হবে? পোলার হবে, তাই না? তাহলে পোলার যদি হয়, তাহলে আমরা HCl এর ক্ষেত্রে আমরা কি দেখলাম? এইচেরটা হচ্ছে 2.1, এইচ এর তড়িৎ-ঋণাত্মকতা 2.1, Cl এর হচ্ছে 3, তাহলে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য কত হয়? 3 - 2.1 মানে কত হয়? 0.9। তাহলে এটা পোলার অণু হবে। আচ্ছা, যদি দুইটা পরমাণু থাকে তাহলে জীবনটা তোমার জন্য অনেক সহজ। কিন্তু জিনিসটা যদি 2 এর বেশি পরমাণু হয়, সেই ক্ষেত্রে ওভারঅল একটা যৌগের পোলারিটি আছে কিনা এইটা আমাদেরকে হিসাব করতে হয়। মানে এই যে আমাদেরকে ডাইপোল মোমেন্ট আমাদেরকে বুঝতে হয় যে আসলে ওভারঅল পোলার অণু নাকি অপোলার অণু, এটা বুঝতে হয়। মানে তোমাকে আমি বললাম যে কার্বন ডাই অক্সাইড,
তুমি বললা যে কার্বনের কার্বনের তড়িনাত্মকতা হচ্ছে 2.5, অক্সিজেনের তড়িনাত্মকতা হচ্ছে 3.5। তড়িনাত্মকতার পার্থক্য তুমি পেলা 3.5 মাইনাস 2.5 ইকুয়াল পেলা 1। তখন তুমি বললা এইটা তো পোলার, এটা তো পোলার, কিন্তু এটা সঠিক নয়, কিন্তু এটা সঠিক নয়, এটা সঠিক নয়। কেন সঠিক নয়? দেখো, দুইয়ের অধিক যদি পরমাণু থাকে তাহলে তুমি জাস্ট তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দিয়ে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দিয়ে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য দিয়ে এটা তুমি বলে দিতে পারবা না, বলে দিতে পারবা না যে আসলে সেটা পোলার নাকি অপোলার। এটা কি দিয়ে ব্যাখ্যা করতে হবে? আগে একটা কথা বলে রাখি, আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এই জিনিসটা ভালো করে মনে রাখবা। যদি এই কথাটা ভালো করে মনে রাখবা, দেখো, এবং এবং বুঝে শুনে মনে রাখবা। যে জিনিসটা মনে রাখবা সেটা হলো, যদি যদি মুক্তজোড় না থাকে, মুক্তজোড় মানে লোন পেয়ার, লোন পেয়ার যদি না থাকে, লোন পেয়ারের সংখ্যা যদি 0 হয়, 0 হয় মানে কোনো লোন পেয়ার নাই, মানে কেন্দ্রীয় পরমাণুতে আর কি, যদি কেন্দ্রীয় পরমাণুতে কোনো লোন পেয়ার না থাকে, কেন্দ্রীয় পরমাণুটা লিখলাম না, কেন্দ্রীয় পরমাণুতে যদি কোনো মুক্তজোড় না থাকে, অর্থাৎ লোন পেয়ার ইকুয়াল 0, লোন পেয়ারের সংখ্যা যদি 0 হয়, তাহলে পার্শ্বীয় পরমাণু, পার্শ্বীয় পরমাণু সেম হলে, পার্শ্বীয় পরমাণু যদি সেম হয়, সেম পার্শ্বীয় পরমাণু যদি একই হয় মানে সেম হয়, তাহলে তাহলে সেটা হচ্ছে অপোলার। এই কথার অর্থ কি? এই কথার অর্থ এবং কেন হয় সেটা আমি বুঝাই দিচ্ছি। দেখো, মনে করো, মনে করো কার্বন ডাই অক্সাইড তোমার কাছে আছে, কার্বন ডাই অক্সাইড। তুমি দেখো, কার্বনের শেষ কক্ষপথে 4টা ইলেকট্রন থাকে, 4টাই বন্ধন গঠন করছে, মানে এর কোনো লোন পেয়ার নাই, এবং কেন্দ্রীয় পরমাণুর কোনো লোন পেয়ার নেই, কেন্দ্রীয় পরমাণুর লোন পেয়ার নাই। এবং দেখো, দেখো এর দুই পাশে এই যে পার্শ্বীয় পরমাণু যে আছে, এখানেও অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, সেম পার্শ্বীয় পরমাণু আছে। এই সেম পার্শ্বীয় পরমাণু থাকলে সেটা হয়ে যাবে অপোলার। কেন অপোলার হয়? কেন অপোলার হয় এটার পিছনে রিজন দেখো, এই যে কার্বন আর অক্সিজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন, অক্সিজেন নিজের দিকে টানে, অক্সিজেন নিচের দিকে টানে, অক্সিজেন যখন নিজের দিকে টানে এর মোমেন্টটা এদিকে থাকে, এইদিকে যাইতে চায় ইলেকট্রনগুলা। আবার এখানে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ পার্থক্য অক্সিজেনের বেশি, অক্সিজেন নিচের দিকে টানে, এইদিকে যাইতে চায়। এখন এইদিকে যাইতে যাচ্ছে, এইদিকে যাইতে যাচ্ছে, এদের লব্ধি কত হয়ে যায়? এদের লব্ধি কত হয়ে যায়? লব্ধি হয়ে যায় 0। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট আমি আরেকটু পরে ব্যাখ্যা করব, আরেকটু পরে ব্যাখ্যা করব। মানে এই পাশটা যেই জোরে টানতেছে ওই পাশটা, এটা একটা ভেক্টর রাশি, তাই এদের লব্ধি এই পাশ আর এই পাশ মিলে 0 হয়ে যায়। তাই দেখো, আমরা যদি এইটা মনে রাখতে পারি, যদি মুক্তজোড় ইলেকট্রনের সংখ্যা 0 থাকে, মানে মুক্তজোড় না থাকে, মুক্তজোড় থাকলে কি করবো সেটা পরের এসো, মুক্তজোড় না থাকলে যদি পার্শ্বীয় পরমাণু সেম থাকে, পার্শ্বীয় পরমাণু মানে এই পাশে অক্সিজেন ওই পাশে অক্সিজেন, তাহলে এ কে টানতেছে যে একটা আরেকটাকে ভ্যানিশ করে এইখানে নেট ডাইপোল মোমেন্টের পরিমাণ 0 হয়ে যায়। ডাইপোল মোমেন্টের পরিমাণটা কি যে হয়ে যায় 0, মানে এই যে টানাটানি যে আছে, ডাইপোল মোমেন্ট আমরা বের করা শিখবো, এই যে অঙ্ক করব একটু পরে। ডাইপোল মোমেন্ট, এই যে ডাইপোল মোমেন্ট কিভাবে বের করে, কি মাধ্যমে বের করে, এটা দুইটা নিয়ম আছে, তার মধ্যে একটা হাজারি স্যারের বই আছে আর একটা গুহ স্যারের বই আছে, আমরা দুইটাই শিখবো, সমস্যা নেই। তাহলে একটা এই পাশে টানতেছে, একটা এই পাশে টানতেছে, দুইটা মিলে টানাটানি করে লব্ধি 0 হয়ে যায়, তাই এটা অপোলার হয়। এটা কোনো মেরু সৃষ্টি করে না, যদিও এই দুইটার মধ্যে মানে দুইটা পরমাণুর মধ্যে রৈনিকতার পার্থক্য কিন্তু মানে 0.5 এর চেয়ে বেশি, সেই জন্য 0.5 বা 0.5 এর বেশি হলে তো মানে পোলার হওয়ার কথা, কিন্তু এদিকে যেই বলে টানতেছে ওই পাশে টানতেছে 0, কাহিনী 0 এরকম। তাহলে তোমার চিন্তা করারও প্রয়োজন নাই। মনে করো অক্সিজেন এখানে আছে, মনে করো বেরিলিয়াম ক্লোরাইড, তাহলে পার্শ্বীয় পরমাণু সেম, বেরিলিয়ামের শেষ কক্ষপথে 2টা আছে, 2টাই শেয়ার করছে, কোনো চিন্তা করারই দরকার নাই। কিন্তু এইটা যে অপোলার, এত এইভাবে করে টানাটানি করে দেখারও কিছু নেই, এটা এমনিতেই অপোলার, পার্শ্বীয় পরমাণু সেম, মুক্তজোড় নাই, এ কে যেই পাশে যেই জোরে টানতেছে এ কে সেম জোরে টানতেছে, তাই না?
সেম জোরে টানতেছে, বুঝছো কি? ক্লিয়ার? এ কে যেই জোরে টানছে, এ কে সেম জোরে টানছে, তার মানে এটা জিরো হয়ে যাবে, তাহলে এটাও হয়ে যাবে অপোলার। সেম ভাবে হয় কি, ধরো তোমাকে আমি বললাম বোরন ট্রাইক্লোরাইড, দেখো বোরন ট্রাইক্লোরাইড, দেখো বোরন হচ্ছে ট্রাইক্লোরাইড, হয় হয় এরকম, তুমি দেখবা যে এ কে এই বরাবর টানতেছে না, এ কে এই বরাবর টানতেছে। ওকে, তো এই দুটা লব্ধি তখন কি হয় বোরন ট্রাইক্লোরাইডে, এই দুটার যদি ভেক্টর পড়াইছে না তোমাদের মাস্টুর ভাইয়া আর অপূর্বদা, পড়াইছে না ভেক্টরে, এইটা এই পাশে টানতেছে, এটা এই পাশে টানতেছে, এদের লব্ধি কি এই বরাবর হবে, হবে কি না? এই বরাবর লব্ধি হবে, তাহলে লব্ধি হইলো এই বরাবর, দেখো এই দুটা লব্ধি এই বরাবর, এ আবার একে এই পাশে টানতেছে, তাহলে এইটা আর এইটা কি জিরো হয়ে যাবে, বুঝছো কি বুঝো নাই? এই যে দেখো এই দুটা লব্ধি, এ তো এই বরাবর টানতেছে, তাই না? তো হয় কি, মানে এই লব্ধির মান জিরো হইতে হলে কি করতে হয়, এই দুইটা যে আছে, এই দুইটার লব্ধি একটা যদি বানাও তাহলে এইটা এই বরাবর হবে, এবং এই বরাবর যে হবে, এই বরাবর যে মানটা আসলো এটা জাস্ট এইটার অপোজিট মান আসবে, এটাকে ভ্যানিশ করে দেবে, তাই মানটা হয়ে যাবে জিরো। সবাই বুঝছো কি বুঝো নাই? তার মানে এখানেও কত হয়ে যাবে, এখানেও মিউ এর মান হয়ে যাবে জিরো, ভ্যানিশ করে দিবে, সব ভ্যানিশ করে দিবে। বুঝলা? ক্লিয়ার? তাহলে মানে ব্যাপারটা হচ্ছে যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য যে আছে, তড়িৎ-ঋণাত্মকতার যে পার্থক্যটা আছে এইটার উপরে ডিপেন্ড করছে না, এখন ডিপেন্ড করছে কিসের উপর, লোন পেয়ার ইলেকট্রন যদি না থাকে, লোন পেয়ার ইলেকট্রনের সংখ্যা যদি জিরো থাকে, এটার পরিমাণ যদি কি থাকে বলতো, জিরো হয়, মানে লোন পেয়ার নেই, লোন পেয়ার যদি নেই এমন যদি হয়, তাহলে পার্শ্বীয় পরমাণু সেম থাকলে এগুলো অপোলার হয়, বুঝছো? পার্শ্বীয় পরমাণু সেম থাকলে কি হবে, অপোলার হবে। তাহলে তুমি আমাকে বলো তো CH4 পোলার নাকি অপোলার, CH4 পোলার নাকি অপোলার, কি করবা? সেম কথা, CH4 অপোলার, কেন? পার্শ্বীয় পরমাণু সেম, অপোলার, মানে এই বরাবর যে টানবে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের তরিণতা বেশি, এই পাশে টানবে, এই পাশে টানবে, এই পাশে টানবে, এই পাশে টানবে, আলটিমেটলি কি হবে, আলটিমেটলি যেই জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে এই তিনটা টান দিয়ে এর লব্ধিটা এই বরাবর যাবে, এই বরাবর সমান এবং বিপরীতমুখী হবে, এই পাশে যাচ্ছে আর এই তিনটা মিলে এই পাশে যাবে, এই পাশ বরাবর যাবে, সমান হয়ে যাবে, তাই এটা মিউ এর মান কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। বুঝছো? ক্লিয়ার? এইভাবে করে হবে। তো পার্শ্বীয় পরমাণু যদি সেম হয়, ইভেন দেখো কার্বনের সাথে তুমি যদি এই বরাবর ক্লোরিন নাও, আলাদা কিছু হবে, ক্লোরিন নিলাম মনে করে, এই জায়গায় টেট্রাক্লোরোমিথেন অথবা টেট্রাফ্লোরোমিথেন, বলো এগুলা ডাইপোল মোমেন্ট কত হবে? ক্লোরিন নাও, ফ্লোরিন নাও, যা নাও, কাহিনী হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর কোনো মুক্তজোর ইলেকট্রন নাই, তাই আলটিমেটলি এ কে এই বরাবর টানবে, এ কে এই বরাবর টানবে, এ কে এই বরাবর টানবে, এই তিনটা টান মিলে এর বিপরীতমুখী হবে এবং সমান হবে, তখন এটা জিরো হয়ে যাবে, মানে পার্শ্বীয় পরমাণু সেম এবং কোনো মুক্তজোর নাই, এই অবস্থায় এরা সবাই হচ্ছে কত বলতো, এগুলো সবগুলোই হচ্ছে অপোলার। কথা কি বুঝেছো? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? অপোলার ইংলিশ দিয়ে লিখলে নন পোলার লেখো, অপোলার বাংলায়, আর ইংলিশে হচ্ছে নন পোলার, ও দিয়ে পোলার না, ঠিক আছে? বাংলা ইংলিশ মিক্সড হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে সেম ভাবে PCl5 পার্শ্বীয় পরমাণু কি সেম, এগুলো কি হবে, এগুলো অপোলার হবে, PCl5 পার্শ্বীয় পরমাণু সেম হইলেই অপোলার। SF6 কি হবে, SF6 অপোলার, পার্শ্বীয় পরমাণু সেম এবং মুক্তজোর ইলেকট্রন নাই, তাহলে অপোলার। IF7 পার্শ্বীয় পরমাণু সেম, বলো এইটা কি বুঝেছো? যারা বুঝছো ক্লিয়ার লেখো।
ওকে, ঠিক আছে, এগুলো সবগুলা হচ্ছে অপোলার অপোলার কম্পাউন্ড। এখন খেয়াল করে দেখো যে আমাদের পার্শ্বীয় পরমাণু, মানে করো আমরা এইবার দেখি যে পার্শ্বীয় পরমাণু আলাদা থাকলে কি হবে, পোলার হবে। পার্শ্বীয় পরমাণু যদি থাকে, পার্শ্বীয় পরমাণু থাকলে সেটা পোলার হবে। যেমন পার্শ্বীয় পরমাণু যদি আলাদা থাকে, পার্শ্বীয় পরমাণু আলাদা থাকা মানে কি, মনে করো আমি তোমাকে বললাম CH3Cl অথবা CH2Cl2 অথবা CHCl3, এদের দেখো পার্শ্বীয় পরমাণু, এখানে 3টা হাইড্রোজেন 1টা ক্লোরিন, এখানে 2টা হাইড্রোজেন 2টা ক্লোরিন, এখানে 1টা হাইড্রোজেন 3টা ক্লোরিন, এগুলো সবগুলা পোলার। কেন? পার্শ্বীয় পরমাণু আলাদা, লোন পেয়ার নাই, কিন্তু পার্শ্বীয় পরমাণু আলাদা হইলে সেটা কি হবে, পার্শ্বীয় পরমাণু আলাদা হলে সেটা হয়ে যাবে পোলার। পার্শ্বীয় পরমাণু যদি আলাদা হয় সেটা পোলার হয়ে যাবে, কারণ একটা আরেকটাকে ভ্যানিশ করতে পারবে না, মান তো সমান হবে না। তরিণাত্মকতার জন্য যে টানটুন দিবে সেই টানে আসলে আলটিমেটলি এদের পোলারিটি থেকে যাবে, সেই জন্য এগুলো কি হবে, এগুলো হবে পোলার। তাহলে এগুলো কি হবে বলো তো, এগুলো হয়ে যাবে পোলার। এটা কি বুঝছো? ক্লিয়ার? ওকে, এখন খেয়াল করো, এখন আরেকটা জিনিস মনে রাখবা, মুক্তজোর থাকলে কি হবে। মুক্তজোর থাকলে ম্যাক্সিমাম কেজে পোলার হয়, কিন্তু কিছু কিছু কেজে অপোলার হয়। মুক্তজোর থাকলে কি হবে, সাধারণত সবগুলাই হবে তোমার পোলার, সব হবে পোলার, সব। শুধুমাত্র অপোলার হওয়ার বিষয়টা, মুক্তজোরের ক্ষেত্রে অপোলার হওয়ার যে বিষয়টা, এইটার মুক্তজোরের অপোলার, এটা মনে রাখবা, হাইব্রিডাইজেশন দিয়ে তোমাকে মনে রাখতে হবে। দেখো তোমাদের মনে আছে কিনা, মনে আছে H ইকুয়াল হাইব্রিডের অরবিটাল যদি 5টা হয় তাহলে sp3d সংকরিত অরবিটাল হয়, এবং সেই ক্ষেত্রে L ইকুয়াল 0 হইলে তোমার হয় ত্রিভুজাকার দ্বি পিরামিড, L ইকুয়াল 1 হইলে C স, L ইকুয়াল 2 হইলে টি শেপ, L ইকুয়াল 3 হইলে মনে আছে কারো? মনে আছে বলো তো? ওই যে আমি বলেছিলাম ত্রিভুজাকার দ্বি পিরামিড, তারপরে L ইকুয়াল 1 হইলে C স, L ইকুয়াল 2 হইলে টি শেপ, L ইকুয়াল 3 হইলে কি ছিল বলো, মনে আছে কিনা? L ইকুয়াল 3 হইলে কি মনে আছে? L ইকুয়াল 3 হইলে কি মানটা, এটা কি কারো মনে আছে? যে লোন পেয়ার যদি 3টা থাকে সেই ক্ষেত্রে শেপটার কথা মনে আছে? এই শেপটার নাম হচ্ছে সরলরৈখিক স্ট্রাকচার, সরলরৈখিক। এটার আমি এক্সাম্পল দিয়েছিলাম জেনন ডাইফ্লোরাইড। দেখো জেননের শেষ কক্ষপথে 8টা আছে, তার মধ্যে 2টা শেয়ার করছে, তার মানে আরো 6টা বাকি, মানে 3টা লোন পেয়ার আছে। ভি শেপ না, লিনিয়ার স্ট্রাকচার, লিনিয়ার। যেমন জেনন ডাইফ্লোরাইড দেখো লিনিয়ার। এই লিনিয়ার স্ট্রাকচারে এই লোন পেয়ার ইলেকট্রনগুলো এমন ভাবে করে থাকে যে এরা পরস্পরকে, এই 3টা পরস্পরকে ভ্যানিশ করে দেয়, এই 3টা পরস্পর মানে ভ্যানিশ করে দেয়, ডাইপোল মোমেন্টগুলো ভ্যানিশ হয়ে যায়, জিরো হয়ে যায়। আবার এরা বিপরীত দিকে থেকে এরা পরস্পরকে ভ্যানিশ করে দেয়। তার মানে এই ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের মান 0 হয়। কার ক্ষেত্রে? H ইকুয়াল 5 L ইকুয়াল 3 হইলে, H ইকুয়াল 5 L ইকুয়াল 3 হইলে যদিও লোন পেয়ার থাকে এইটা অপোলার হয়। এটা কি হয় বলতো? অপোলার হয়। এটা ব্যতিক্রম, মানে এই জিনিসটা ব্যতিক্রম, মনে রাখবা। সব ক্ষেত্রে পোলার, এ হচ্ছে সব ক্ষেত্রে পোলার। আর শুধুমাত্র ব্যতিক্রম কোন কোন জায়গায় সেটা আমরা মনে রাখবো। যদি H ইকুয়াল 5 L ইকুয়াল 3 হয়, মানে তোমার লোন পেয়ার থাকলেই পোলার। যেমন NH3 লোন পেয়ার আছে, পোলার। তুমি H2O লোন পেয়ার আছে, পোলার। হ্যাঁ, যেখানে লোন পেয়ার আছে সেটাই পোলার। মানে লোন পেয়ার থাকলেই তোমার কি হয়ে যাবে? পোলার হবে, কোনো চিন্তা নাই, লোন পেয়ার থাকলেই পোলার হবে। NCl3 পোলার, NF3 পোলার। লোন পেয়ার থাকলে পোলার হবে, কোনো প্যারা নাই। ব্যতিক্রম হচ্ছে H ইকুয়াল 5 L ইকুয়াল 3 সরলরৈখিক স্ট্রাকচারে
এটা হচ্ছে অপোলার হয়, যেটা লিনিয়ার স্ট্রাকচার এটা অপোলার হয়। আরেকটা ব্যতিক্রম আছে, H = 6, H = 6 sp3d2, এইটাতে L = যদি 2 হয়, দেখো এইটার L = 2 হইলে এইটাকে বলে সমতলীয় বর্গাকার স্ট্রাকচার। এটা হচ্ছে সমতলীয় বর্গাকার, মনে আছে কিনা দেখো, মনে আছে? H = 6 এর জন্য আকৃতি ছিল অষ্টতলকীয়, অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল মানে বর্গাকার দ্বিপিরামিড। একটা লোন পেয়ার থাকলে একটা চলে যাবে বর্গাকার পিরামিড, দুই পাশে দুইটা চলে গেলে সমতলীয় বর্গাকার। তাহলে L = 2 হলে সমতলীয় বর্গাকার হয়। এইটাও হয়, এইটাও হয়। এইটা যেমন অপোলার হয়, এইটা কি হয়, এইটা যেমন অপোলার হয়। এই ধরনের কেসে XCF4 জেনন টেট্রাফ্লোরাইড, এইটা এখানে লোন পেয়ার আছে দুইটাকে ভ্যানিশ করে, আর চারটা চারপাশে ভ্যানিশ করে, এইটাও কিন্তু অপোলার হয়। বাকি সব ক্ষেত্রে লোন পেয়ার থাকলে পোলার, বাকি সব ক্ষেত্রে লোন পেয়ার থাকলে পোলার। মানে অ্যাকচুয়ালি যেই ঘটনাটা ঘটে, এই লোন পেয়ারকে পরস্পর উল্টা পাশে ভ্যানিশ করে, আর এরা পরস্পরকে ভ্যানিশ করে। এই পাশেরটাকে ভ্যানিশ করে দিল, এই পাশেরটাকে ভ্যানিশ করে দেয়। তো আলটিমেটলি মিউ এর মান 0 হয়ে যায়। তুমি একটা জিনিস মনে রাখো, এটা কি বুঝছো? তাহলে এই দুইটা ব্যতিক্রম কি বুঝতে পারছো? একটু আমাকে জানাও, এটা কি বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? কারা কারা বুঝতে পেরেছো একটু কমেন্ট করো। এটা বুঝি নাই ভাইয়া, বুঝছো? মানে ব্যতিক্রম তুমি মনে রাখবা, হাইব্রিডাইজেশন 5 লোন পেয়ার 3 হইলে অপোলার হবে, হাইব্রিডাইজেশন 6 হাইব্রিডেড অরবিটাল 6 আর লোন পেয়ার দুইটা হলে সমতুল্য বর্গাকারে তোমার কি হবে, অপোলার হবে। বাকি সব জায়গায় লোন পেয়ার থাকলে, যেমন তোমাকে আমি যদি বলি বাকি সকল ক্ষেত্রে, মনে করো XCF6 তোমাকে বললাম, XCF6 এ কি হয়, জেনন হেক্সাফ্লোরাইড, জেননের ক্ষেত্রে জেননের শেষ কক্ষে 8টা থাকে, 6টা শেয়ার করছে, 6টা শেয়ার করছে, তার মানে 2টা বাকি, মানে একটা লোন পেয়ার। এই যে লোন পেয়ার যে আছে, এর যে একটা লোন পেয়ার আছে, এই জন্যই এটা পোলার, এই জন্যই পোলার। মানে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে এই দুইটা কেসে ব্যতিক্রম, লোন পেয়ার থাকার পরেও অপোলার হবে। সেই ব্যতিক্রম দুইটা কেস হচ্ছে এই দুইটা ব্যতিক্রম, দুইটা কেস হচ্ছে এইটা। যদি হাইব্রিডেড অরবিটাল 6টা থাকে এবং লোন পেয়ার 2টা থাকে তাহলে হবে অপোলার, হাইব্রিডেড অরবিটাল 5টা, লোন পেয়ার যদি 3টা থাকে তাহলেও হবে অপোলার। আর বাকি সকল কেসে সেগুলো কি হবে বলতো, সেগুলো কিন্তু তোমার পোলার হবে, বাকি সকল কেসে তোমার পোলার হবে। বুঝছো? ক্লিয়ার? তো এইবার আমরা শিখবো ডাইপোল মোমেন্টের কথা। তো ডাইপোল মোমেন্ট মানে হচ্ছে কোনো একটা ডাইপোলের যে চার্জগুলো আছে, ডাইপোলে যে চার্জ, এই চার্জ এবং এই ডাইপোল দুইটার মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটার গুণফলকেই ডাইপোল মোমেন্ট বলে। তো এটা দিয়ে অ্যাকচুয়ালি একটা অণুর আণবিক যে পোলারিটি এটা নির্দেশ করে। তো আমরা কিভাবে করে বের করি, তো এটা আগে আমি বলে রাখি যে ডাইপোল মোমেন্টকে আমরা যদি মিউ দ্বারা প্রকাশ করি, মিউ সমান এই চার্জ গুণ হচ্ছে ডিস্টেন্স। তো ডাইপোলের চার্জ আর ডিস্টেন্সের গুণফল। তো আমরা সাধারণত ডাইপোল মোমেন্টকে আমরা যে ইউনিট দিয়ে আমরা বের করি সেটা হচ্ছে ডিবাই, এবং এই 1 ডিবাই সমান 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার। তো বুঝতেই পারছো যে ইএসইউ ইউনিট আসতেছে মানে সিজিএস একক, কারণ আমরা এসআই একক যদি হতো তাহলে কুলম হইতো চার্জের একক, আর এটা হইতো কুলম মিটার। কিন্তু আমরা এখানে মূলত এটা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিজিএস একক, সেটা হচ্ছে 1 ডিবাই সমান 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। আর ইএসইউ সম্পর্কে তোমাদের গুণগত রসায়নে পড়ানো হয়েছে, যারা এখনো পড়ো নাই জাস্ট একটু ধারণা নাও। এই 1 কুলম সমান 3 × 10⁹ হচ্ছে ইএসইউ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এটা হচ্ছে চার্জের সিজিএস একক, চার্জের এসআই একক হচ্ছে কুলম। আর
সিজিএস একক হচ্ছে ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। 1 কুলম্ব সমান 10⁹ ইএসইউ। তো একটা ইলেকট্রনের যদি চার্জের কথা বলি, আমরা ইলেকট্রনের চার্জের মানের কথা যদি বলি, তো ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। মাইনাস আছে সামনে, চার্জের মান তো মাইনাস। তাহলে এটাকে আমরা যদি ইএসইউ এককে প্রকাশ করতে চাই, 1.6 × 10⁻⁻19 ইন্টু যাবে 3 × 10⁹9। তো তোমার ইউনিট চলে আসলো ইএসইউ, কুলম্ব থেকে ইএসইউ। তাহলে 1.6 আর 3 গুণ করলে আসবে 4.8, কারণ 1.6 মানে 16 আর 3 গুণ করলে 3 × 48, 4.8 হয়, ইন্টু 10⁻⁻10 ইএসইউ। তো তোমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 × 10⁻10 ইএসইউ। একটা 1 কুলম্ব সমান, এটা মনে না রাখলেও চলবে। এখানে আমাদের এই দুটো জিনিস মনে রাখতে হবে, যে দুটো গোল দিয়ে দিচ্ছি, যে আমাদের একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 4.8 × 10⁻10 ইএসইউ এবং 1 ডিভাই সমান 10⁻18 ইএসইউ সেন্টিমিটার। বুঝছো? ওকে, এখানে আমরা এই ডাইপোল মোমেন্ট দিয়ে আমরা যেটা বের করি, যেই জিনিসটা আমরা বের করি সেটা হচ্ছে কোনো একটা সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ কত। আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ, আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ, এটা কোন সূত্র দিয়ে বের করি? আমরা যেই সূত্রটা দিয়ে বের করি সেটা হলো, আমরা একটা সমযোজী যৌগকে, এটা তো আমরা সমযোজী যৌগের ব্যবহার করব, এই সমযোজী যৌগটা পুরোপুরি আয়নিত হয়েছে, এইটা বিবেচনা করে পূর্ণ আয়নিত হয়েছে, এই বিবেচনা করে আমরা একটা মান বের করব, মানে তাত্ত্বিক মান বের করব। যেই তাত্ত্বিক মান বের করব সেটা হচ্ছে মানে ডাইপোল মোমেন্ট বের করব, ডাইপোল মোমেন্টের তাত্ত্বিক মান বের করব, সম্পূর্ণ আয়নিক এই বিবেচনা করে মিউ এর মান বের করব। সম্পূর্ণ আয়নিক বিবেচনায় মিউ এর তাত্ত্বিক মান মিউ। আর পরীক্ষালব্ধ তো একটা মান আছে, অ্যাকচুয়াল তো তার একটা মান আছে, ওই যৌগটার পরীক্ষালব্ধ একটা ম্যাগনেটিক মোমেন্টের মানটা বের করব, মানে ডাইপোল মোমেন্টের মানটা বের করব। এইটাকে 100% দিয়ে গুণ দিলেই আমরা পেয়ে যাব পার্সেন্টেজ অফ আয়নিক প্রপার্টিস। মানে সম্পূর্ণ আয়নিক হলে মিউ কত হতো, ডাইপোল মোমেন্ট কত হতো, আর অ্যাকচুয়ালি তার ডাইপোল মোমেন্টটা কত, পরীক্ষালব্ধ যে মানটা সেটা কত, সেটার যে রেশিও, এই যে রেশিও, এই রেশিওটাকে আমরা বলবো আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ। দেখো কোশ্চেন, দেখো এখানে বলেছে এইচএফ অণুর বন্ধন দূরত্ব, এইচএফ অণুর বন্ধন দূরত্ব কত বলেছে বলো? বন্ধন দূরত্ব হচ্ছে 92 পিকোমিটার এবং ডাইপোল মোমেন্টের মান 1.83 ডিবাই হলে অণুতে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ কত? এই যে মানটা যে আছে, দেখো এই যে মানটা যে আছে, এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান, ওর অ্যাকচুয়ালি এইচএফ এর ডাইপোল মোমেন্ট এইটা। এখন এইচ আর এফ এই দুটা যে আছে, আমি যদি সম্পূর্ণভাবে আমি যদি মনে করি এইটা এইচটা হচ্ছে প্লাস আর এফটা হচ্ছে মাইনাস, যেখানে এই দুইটার প্লাস আর মাইনাস যে আছে এগুলোর আধানের পরিমাণ ইলেকট্রনের আধানের পরিমাণের সমান, এবং এই বিবেচনা করে আমরা যদি মিউ এর মান বের করি, মিউ ইকুয়াল কিউ ইন্টু ডি, দুটা যে ডাইপোল তৈরি হয়েছে এই দুটার মধ্যবর্তী দূরত্বকে আমরা গুণ দিব এই চার্জের মান দিয়ে। এখন দেখো চার্জটা দিব ইউএসইউ এককে, তাহলে চার্জ কি? ইলেকট্রনের চার্জ কত একটু আগে পড়লাম, 4.8 × 10⁻⁻10 কি বলতো ইএসইউ। ডিটা দিব কোন এককে? সেন্টিমিটার এককে। এখন দেখো এখানে দেওয়া আছে 92 পিকোমিটার, আমরা তো কিউ এর মান তো 4.8 × 10⁻9 ইএসইউ লিখলাম। এখন ডি এর মানটা কত বসাবো? দূরত্ব হচ্ছে 92 পিকোমিটার। তোমরা কি জানো পিকোমিটার মানে 1 মিটার মানে 10⁻12 পিকোমিটার, অর্থাৎ 1 পিকোমিটার মানে 10⁻12 মিটার, কিন্তু আমরা সেন্টিমিটারে যেতে চাই।
সেন্টিমিটারে যেতে চাই, তার মানে -12 জায়গায় যেহেতু 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তার মানে 10 টু দি পাওয়ার মাইনাস হবে 10। অর্থাৎ আমি 92 সেন্টিমিটারে কেন যেতে চাই, ওই যে ইএসইউ সেন্টিমিটার, সেখান থেকে ডিভাইয়ে যাব, তাহলে 92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার। তাহলে এখন আমরা এখানে যদি বসাই 92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা যদি বসাই, বসিয়ে মানটা যদি বের করি, একটু দেখো, খেয়াল করো, এইটা সেন্টিমিটার, তাহলে কত ইএসইউ সেন্টিমিটার হয় একটু চেক করে দেখো। এটা হচ্ছে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইন্টু 92 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এইটা আসে 4.416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, এইটা থাকে ইএসইউ সেন্টিমিটার। তো দেখো ইএসইউ সেন্টিমিটারে যে আসছে, আমাকে তো লাগবে ডিবাই এককে, কারণ এই মানটা আছে ডিবাইয়ে। তাহলে কত দ্বারা ভাগ করব, 4.416 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 18 দ্বারা যদি তুমি ভাগ করো, তাহলেই তুমি ডিবাই এককে পেয়ে যাবা। কেন বলো তো, এই যে এখানে লিখেছি 1 ডিবাই সমান 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার। তাহলে যত ইএসইউ সেন্টিমিটার থাকবে, তো তাকে আমরা যদি 10 টু দি পাওয়ার মাইনাস 18 দ্বারা ভাগ করি, তাহলে ডিবাইয়ে পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি কত, 4.416 ডিবাই। এইটা কি মান, সম্পূর্ণ আয়নিক ধরে যে মানটা বের করছি সেই মানটা, সম্পূর্ণ আয়নিক ধরে যেই মানটা বের করছি, এই যে এই দুটাকে সম্পূর্ণ আমরা আয়নিক ধরছি, এই আয়নিক ধরে আমরা এই মানটা বের করছি। বুঝছো, ক্লিয়ার? এখন বলো, এখন আমাদের দরকার হচ্ছে আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ। আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ। তো শতকরা পরিমাণ কিভাবে বের করব আমরা, সেটা হচ্ছে সম্পূর্ণ আয়নিক যদি হইতো, সম্পূর্ণ আয়নিক হলে তার মানে এটা হচ্ছে তত্ত্বীয় মান, আর এটা হচ্ছে পরীক্ষালব্ধ মান। আমরা পরীক্ষালব্ধ মান বাই হতে তাত্ত্বিক মান ইন্টু 100%। পরীক্ষালব্ধ মান বলেছে 1.83 ডিবাই, আর তাত্ত্বিক সম্পূর্ণ আয়নিক বিবেচনা করলে 4.416 ডিবাই ইন্টু 100%। তার মানে তোমার আসতেছে 1.83 ভাগ 4.416 ইন্টু 100, তাহলে আসতেছে 41.44%। এটা কি বুঝেছো, ক্লিয়ার? এইটা হচ্ছে 41.44%। তো এইভাবে করে তোমার আসলে মানটা বের করা লাগবে। পারবা? সবাই পারবা? সিরিয়ালি তুমি করবা, তাহলেই হয়ে যাবে। জাস্ট কিউ ইন্টু ডি করবা, কিউ এর মানটা ইএসইউ এককে, সববারই কিন্তু একই, কোনো কাহিনী নাই। একবারে সেম টু সেম আরেকটা অঙ্ক দিয়ে রাখছি এখানে, হ্যাঁ এখানেও দূরত্ব বানান ভুল করছে, আচ্ছা সেম টু সেম দিয়ে রাখছি, পারবা না? মানে তোমার মিউ এর মান, যেটা তাত্ত্বিক মান, সম্পূর্ণ আয়নিক বিবেচনা করে যে তাত্ত্বিক মানটা আছে, সেটা বের করতে পারবা কিনা বলো, কিউ ইন্টু ডি করে। কিউ এর মান কত, 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, ডি এর মান কত, 127 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, এটা হচ্ছে ইএসইউ সেন্টিমিটার। এই মানটা কত আসে, এটা আসছে 127, তাহলে আসে 6.096 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 ইএসইউ সেন্টিমিটার, তাই না? ইএসইউ সেন্টিমিটার, ইএসইউ সেন্টিমিটারকে 10 টু দি পাওয়ার মাইনাস 18 দ্বারা যদি ভাগ করো, তাহলে এই ডিবাই, তাহলে কি পেয়ে যাবা, ডিবাই। তার মানে 6.096 এটা হচ্ছে ডিবাই। তাহলে আয়নিক শতকরা আয়নিকের পরিমাণ, শতকরা
আয়নিকের যে পরিমাণটা সেটা পারবা কি পারবা না? এই মানটা থাকবে নিচে, পরীক্ষালব্ধ মানটা থাকবে উপরে 1.11, যেটা দেওয়া থাকবে পরীক্ষালব্ধ। অ্যাকচুয়ালি এটার 1.03 ডিবাই এর মতো হয়, বইয়ে তোমাদের এটাই দেওয়া আছে, তোমাদের হাজারি স্যারের বইয়ে এটা দেওয়া আছে, গুহ স্যারের বই মনে হয় ঠিক আছে, সমস্যা নেই। তো বিভিন্ন অবজারভেশনে এগুলো বিভিন্নটা পাওয়া যায়। 6.09 ইন্টু 100, তার মানে 18.2266%। তাহলে দেখো HCl এর শতকরা আয়নিক বৈশিষ্ট্যের যে পরিমাণটা, HCl এর যে শতকরা আয়নিক বৈশিষ্ট্যের যে পরিমাণটা 096 ছিল, আসলে 6 করে দিই, এটা 096 ছিল, 6 দিলে কি আসে? 1.208, 18.208, মানে 21 দিয়ে দিতে পারি, 21%। ঠিক আছে, তো দেখো HCl এর আয়নিক বৈশিষ্ট্যের যে শতকরা পরিমাণ, HF এর আয়নিক বৈশিষ্ট্য শতকরা পরিমাণ, এইটা HF এরটা বেশি, HCl এরটা কি কম, HCl এরটা কম। তো এইভাবে করে শতকরা পরিমাণ বের করা যায়। এটা একটা ডাইপোল মোমেন্টের সাহায্যে শতকরা পরিমাণ বের করা। আরেকটা পদ্ধতি আছে, এটা হচ্ছে হান্নে স্মিথ পদ্ধতি। হান্নে স্মিথ পদ্ধতি, হান্নে স্মিথ পদ্ধতিতে এই পদ্ধতিতে তোমার এইটা হাজারি স্যারের বইয়ে নাই, বা কমন বইগুলোতে একটাতেও নাই, গুহ স্যারের বইয়ে আছে। হান্নে স্মিথ পদ্ধতিতে শতকরা পরিমাণ, তাদের মতে যে তুমি শতকরা পরিমাণ বের করার আরেকটা প্রসেস অ্যাপ্লাই, মানে প্রসেস তারা দিয়েছেন, সেটা হচ্ছে পরিণাতকতার ভিত্তিতে আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ যেই দুইটা পরমাণু থাকবে তাদের পরিণাতকতা, মনে করো এ একটা পরমাণু, বি আর একটা পরমাণু, এ পরমাণুর পরিণাতকতা ইলেকট্রোনেগেটিভিটি সেটা ধরে নিলাম XA, আর বি এর পরিণাতকতা মনে করো ধরে নিলাম XB। তো এর শতকরা পরিণাতকতা যদি XA এরটা বেশি হয়, XB এরটা যদি কম হয়, তার শতকরা আয়নিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ হবে 16 ইন্টু XA মাইনাস XB প্লাস 3.5 ইন্টু XA মাইনাস XB দিয়ে হোল স্কোয়ার। এটা হচ্ছে সূত্র হান্নে স্মিথ পদ্ধতিতে। হ্যাঁ, হান্নে স্মিথ পদ্ধতিতে কিভাবে করে তুমি পরিণাতকতা দিয়ে তোমরা কিভাবে করে কি করবা বলো তো, আয়নিক বৈশিষ্ট্য শতকরা পরিমাণ বের করবা। দেখো খেয়াল করো, CCl4 এ সি আর সিএল এর মধ্যকার আয়নিক বন্ধনের শতকরা পরিমাণ নির্ণয় করো। এটা সি আর সিএল এর মধ্যকার, এটা কিন্তু এরকম না ওভারঅল ডাইপোল মোমেন্টের পরিমাণ তো 0, যে কোনো দুইটা পরমাণুর মধ্যকার ডাইপোল মোমেন্ট। এখানে তো তোমাদেরকে দেখাইছি যে সি আর সিএল এর মধ্যে নেট ডাইপোল মোমেন্ট তো 0, কিন্তু সি আর সিএল এর মধ্যকার একটা ডাইপোল মোমেন্ট, একটা চার্জ, এবং এটা কিন্তু দুইটা পরমাণুর মধ্যকার ডাইপোল মোমেন্টের বা শতকরা আয়নিক বৈশিষ্ট্যের পরিমাণ বের করতেছি আমরা। সেটা কি হবে, সেটা কিভাবে করব, সেটা করার সিস্টেমটা কি, আমাদের সূত্র অ্যাপ্লাই করব। যদি পরিণাততা দেওয়া থাকে, তাহলে এখানে আমরা যদি বলি XA সমান 3.16, XB সমান 2.55, বড়টাকে আমি XA ধরলাম, ছোটটার পরিণাততাকে কম ধরলাম, তাহলে মানে আমাদের যে শতকরা যে পরিমাণ, আয়নিক বৈশিষ্ট্যের যে শতকরা পরিমাণ, সেটা দাঁড়াবে 16 ইন্টু XA মাইনাস XB, সূত্র তো এটা, প্লাস 3.5 ইন্টু XA মাইনাস XB দিয়ে হোল স্কোয়ার। তাহলে কি করবা, 16 ইন্টু 3.16 মাইনাস 2.55 প্লাস 3.5 ইন্টু
3.16 মাইনাস 2.55 দিয়ে হোল স্কোয়ার করো। 16 ইন্টু 3.16 মাইনাস 2.55 প্লাস 3.5 ইন্টু 3.16 মাইনাস 2.55 দিয়ে হোল স্কোয়ার, এখানে আসছে 11.06%। তাহলে আইনিক বৈশিষ্ট্যের শতকরা পরিমাণ 11.06%। বুঝছো? বলো বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার হয়েছো? তো এইভাবে করে শতকরা পরিমাণ নির্ণয় করে। তোমরা আরেকটা করতে পারো, আরেকটা তো ঋণাত্মকতা দেওয়া আছে এখানে, SW তোমাদের থাকলো। তো এই হলো আমাদের ওভারঅল আজকের ক্লাস। এর পরের ক্লাসে আমরা হাইড্রোজেন বন্ধন সহ আলাদা যে বন্ধনগুলো আছে, ভ্যান ডার ওয়ালস বন্ধন, ডাইপোল বন্ধন, ডাইপোল বন্ধন, ডাইপোল আইবোস্টো ডাইপোল বন্ধন, লন্ডন বল, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলেই আমাদের এই যে রাসায়নিক বন্ধন যে পার্টটা আছে এটা শেষ হয়ে যাবে। এরপরে আমরা পর্যাবৃত্ত ধর্ম শুরু করব। পর্যাবৃত্ত ধর্ম শুরু করলে দেখবা পর্যাবৃত্তের সব কিছু আমরা মোটামুটি 2টা ক্লাসের মধ্যেই কভার করে ফেলব। এবং তারপরে আসবে আমাদের হচ্ছে ব্লক কেমিস্ট্রি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।